তো সাধারণত আমি যখন শিক্ষকতা করি, আমি আমার ছেলে মেয়েদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করি, জানার চেষ্টা করি তাদের সাইকোলজি, তাদের আচরণ, তাদের মানসিকতা আমি বোঝার চেষ্টা করি। বরাবরই করে করে থাকি আর কি। তো আমি মূলত যখন শিক্ষকতা শুরু করেছিলাম সেই সময়টায় শুরুতে আমি একটু উপরের দিকের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের ক্লাস নেওয়া শুরুতে ইনিশিয়ালি আমি শুরু করেছিলাম। বিশেষ করে যারা গ্রাজুয়েশন লেভেলে লাস্ট ইয়ারে থাকে, আমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম, অষ্টম সেমিস্টার, সপ্তম সেমিস্টার, এই ধরনের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া আমি সুযোগ পেয়েছিলাম শুরুতেই, আমার ক্যারিয়ারের শুরুতেই। কিছুদিন পরে আমি আরেকটি জায়গায় সুইচ করি, সেখানটাও ঠিক সিমিলার। আমার সৌভাগ্য হয়েছিল প্রথম ক্লাসটাতেই অষ্টম সেমিস্টারের ক্লাস নেওয়া। এর পাশাপাশি কিছুদিন পরে আমি মাস্টার্স প্রোগ্রামে, এমবিএ প্রোগ্রামেও ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। সুতরাং আমার বিচরণ ছিল একটু সিনিয়র লেভেল স্টুডেন্টদের সাথে বা যারা শিক্ষার্থী তাদের সাথে। তো সেক্ষেত্রে আমার জুনিয়র লেভেলে ওভাবে ক্লাস নেওয়ার সুযোগ হয়নি শুরুর দিকে। তো এরপরে আমি সেখানে দীর্ঘদিন কাজ করেছি। এরপরে নতুন করে আমি বর্তমানে যেখানে কাজ করছি এই জায়গাটায় আমি এখানেও শুরুতে শুরু করেছিলাম একটু সিনিয়র লেভেলে, অষ্টম সেমিস্টারের ছেলে মেয়েদেরকে পড়ানো শুরু করেছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি একটু সাবার্বে হওয়াতে এখানে নানা রিমোট এরিয়া থেকে ছেলেমেয়েরা আসে। তো তাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, তাদের যে শিক্ষা, ইন্টারপার্সোনাল যে স্কিল গুলো থাকে সেগুলোতে অনেক সময় ঘাটতি থাকে। কমিউনিকেশনাল যে ল্যাকিংসটা, এটা অনেক সময় আমি প্রত্যক্ষ করেছি যে তাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। তো আমার মনে হলো যে আমি একটা কাজ করি, আমি একটু নিচের দিকে নেমে যাই, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের দিকে আমি চলে যাই। অনেকটা ক্রিকেট খেলার ব্যাটসম্যানদের মতো অনেক সময় ওপেনিং ব্যাটসম্যানও টেইল এন্ডে নামে বা নিচের দিকে নামে প্রয়োজনে, দলের প্রয়োজনে। ঠিক এই প্রতিষ্ঠানের প্রয়োজনে আমি সিনিয়র স্টুডেন্ট থেকে ছুটি নিয়ে আমি একটু নিচের দিকে নেমে এসেছি। যদিও ছুটি নিতে পারিনি, কারণ আমাকে সিনিয়রদের ক্লাস নিতেই হতো, যেহেতু একটা স্পেশালাইজেশনের বিষয় আছে। তো আমি সেটা শুরু করলাম। তো এভাবে দু একটা সেমিস্টার গেল। তো আমি দেখলাম যে কিছু কিছু চেঞ্জ কিন্তু আসছে। তো সেই চেঞ্জ গুলো আমাকে আরো অনুপ্রাণিত করলো। হ্যাঁ, আমি ভাবলাম যে আমি লেগে থাকবো, কারণ এখান থেকে এই ছেলে মেয়েদেরকে গড়ে তোলার ব্যাপার আছে। তো তারই ধারাবাহিকতায় আমি একটা নতুন সেমিস্টার শুরু করলাম। প্রথম সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছেলে মেয়ে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েরা সবাই কম্বাইন্ডলি ক্লাস করতো। কেননা সেই ক্লাসটি ছিল একটি ল্যাঙ্গুয়েজ ক্লাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। ইংরেজির প্রতি আমার আগে থেকে একটা ভালো লাগা কাজ করতো, জানার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম, নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। হাওয়েভার অনেক কথা ব্যাকগ্রাউন্ডে বলতে হচ্ছে। তো আমি সেই ইংলিশ ক্লাসে যখন ঢুকলাম ফার্স্ট সেমিস্টারে, সেখানে নানা ছেলে মেয়েদেরকে আমি দেখতে পেলাম। তো আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, ছেলে মেয়েদের একটা শর্ট ইন্ট্রোডাকশন নেই, সেলফ ইন্ট্রোডাকশন, খুব সংক্ষেপে। সেখানে তার নাম, তার পরিচয়, কোথা থেকে এসেছে, এই সমস্ত ব্যাপার আমি জানতে চাই। তো তারই অংশ হিসেবে আমি যেই সেমিস্টারের কথা বলছি সেই সেমিস্টারের সমস্ত ছেলে মেয়েদের সাথে আমি অন অন বাই ওয়ান আমি জানার চেষ্টা করছিলাম। তারা একে একে আমাকে জানাচ্ছিল যে তার নাম, কোথা থেকে এসেছে, তার এইম ইন লাইফ, এই সমস্ত ব্যাপার। তো সেখানে এমন একটি ছেলেকে আমি দেখতে পেলাম, হ্যাংলা পাতলা যেটাকে আমরা বলি, মাথায় বড় বড় চুল, কোঁকড়ানো, একটু ডিফারেন্ট। বিশেষ করে তার যে টোন, কথা বলার ধরন, বাচনভঙ্গি, শুরুতেই তার যে এইম ইন লাইফ, এই সমস্ত ব্যাপারগুলো আমাকে, তাকে অন্য যেই সমস্ত ছেলেমেয়েরা ক্লাসরুমে ছিল তাদের থেকে তার ব্যাপারে আমার যে ইমপ্রেশন সেটা ডিফারেন্ট করে দিল, আলাদা করে দিল। আমি তার ব্যাপারে একটু আরো কৌতূহলী হয়ে পড়লাম, এবং এর পরবর্তী যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে তার ব্যাপারে আমার আরো আরো জানার আগ্রহ তৈরি হলো, নানা কারণে আর কি। তো সেগুলোই তার কাছ থেকে আমরা জানবো একটু পরেই। তো তো আমরা যখন কথা বলছিলাম ক্লাসের ফাঁকে ফাঁকে বা ক্লাসের মধ্যে, তখন নানা বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম, যেটা সাধারণ যেই সমস্ত ছেলেমেয়েরা ছিল, শিক্ষার্থীরা ছিল, তারা মাঝে মধ্যে বিরক্ত হতো, তারা এগুলো পছন্দ করতো না। বাট আমার যে সাইকোলজিক্যাল যে জায়গা, সেই জায়গার সাথে
আমার যিনি শিক্ষার্থী, যিনি আমাদের আজকের অতিথি, তার সাথে খুব সিঙ্ক করতো আমি বলতে পারি। এবং আমরা দুজন দুজনকে জানার চেষ্টা করতাম আমাদের যে ফিলোসফিক্যাল যে জায়গাগুলো আছে, সাইকোলজিক্যাল যে জায়গাগুলো আছে, আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করতাম আর কি। তো সেরকম একটা ব্যাপার ছিল। তো আমি অনেক বেশি কথা বলে ফেললাম, এরপরে আমি আমার আজকের অতিথি তার কাছে চলে যাব। এরপরে আমি যেটা বললাম, আমি খুব কম কথাই বলবো। তো আজকের আমাদের যিনি অতিথি, তিনি নান আদার দেন সিফাতুল্লাহ খান, যিনি কিনা আমার একজন শিক্ষার্থী, আমি আগেই বলেছি। তো তার সাথে আমরা কথা বলবো, তাকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করবো, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই সিফাতকে জানতে চাইবো যে আপনি কেমন আছেন, আপনি এখন কি করছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, বেটার দ্যান আই ডিজার্ভ। অ্যান্ড in terms of my occupation, I'm an entrepreneur, so I have a online business. It's a marketing agency basically, so I'm just working on it. তো আমি যেটা শুরুতেই বলছিলাম যে আপনার যে ফিলোসফিক্যাল জায়গা, সেটা সবার থেকে আলাদা। কেন আলাদা এটা আমি একটু বলে নেই এখানে। যে আমরা যারা এডুকেটর, একাডেমিক, তারা সবসময় চাই যে আমাদের ছেলে মেয়েরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের যে এডুকেশন সিস্টেম আছে এখানে সে একটা ধাপের পর একটা ধাপ পার করবে, সে উচ্চ শিখরে আরোহণ করবে, সে চাকরি করবে, বা সে অন্য কোনো বিজনেস করবে, এন্টারপ্রেনার হবে, নানা ক্ষেত্রে সে বিচরণ করবে। এটা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কিন্তু আমি সিফাতের মধ্যে দেখতে পেলাম যে আমাদের যে প্রচলিত কনভেনশনাল বা ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় তিনি এনজয় করছেন না, বা এটার প্রতি তার চরম অনীহা। এবং তারই ধারাবাহিকতায় তিনি অনেক দিন যাবৎ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, আমি যেখানে এখনো আছি, সেখান থেকে তিনি পজ নিয়েছে, অথবা লিভ নিয়েছে, অথবা ডিসকন্টিনিউড হিসেবে তিনি আছেন এখনো। তো এটা কেন, এবং আপনি কেন আমাদের প্রচলিত যে শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা আছে, এটার প্রতি অনীহাটা আপনার কেন? এটা আমার প্রথম জিজ্ঞাসা। তো স্যার এখানে অনেকগুলো লেয়ার আছে। যদি আমি শর্টে বলি, এখানে মোস্টলি আমার পার্সোনাল রিজনসে আমি এটা মনে করি না যে সবার একাডেমিক লেখাপড়া ছেড়ে দেওয়া উচিত বা সবার ড্রপ আউট হওয়া উচিত। তবে আমার পার্সোনাল লাইফের এইমস অ্যান্ড গোলস অ্যান্ড ইন টার্মস অফ মাই পার্সপেক্টিভ, আমি এডুকেশনাল সিস্টেমগুলোতে তেমন আম, কোনো পোটেনশিয়াল আমি দেখতে পাইনি। এর অন্যতম কারণগুলো হচ্ছে গিয়ে এডুকেশনাল সিস্টেম হচ্ছে গিয়ে ইন মাই ওপিনিয়ন প্রচুর আনফেয়ার। যদি আমরা দেখি আমাদের এডুকেশনাল সিস্টেমে কীভাবে করে কোনো স্টুডেন্টকে ভ্যালিডেশন দেওয়া হয় বা কোনো স্টুডেন্টকে যোগ্য কতটা কি এটা ডিসাইড করা হয়, এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে তাদের সার্টিফিকেটের উপরে। অ্যান্ড যদি আমরা সার্টিফিকেটগুলোর দিকে তাকাই, তাহলে হচ্ছে গিয়ে সার্টিফিকেটগুলো তাদেরই ইউজুয়ালি ভালো হয় যারা হচ্ছে গিয়া হয় তারা তাদের আর্লি লাইফে বা ইন টার্মস অফ লাইক ফাইন্যান্সিয়ালি তারা মোটামুটি স্ট্যাবলিশড, অ্যান্ড দেন তারা অনেক হেল্প পাইছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মাধ্যমে হয়তো বা, অ্যান্ড দেন তারা ভালো করতেছে। এবং এখানে তাদের বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে, এটা হচ্ছে গিয়ে অনেকের শ্রবণ শক্তি অনেক ভালো। সো আমার মনে আছে আমি ক্লাস 9-এ থাকতে আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল মাসুম। সো ও যেটা করতো যে আমরা যদি স্যারে যদি একটা পেজ মুখস্থ করতে যেত, আমাদের 2 লাইন মুখস্থ করার মধ্যে ওর পুরো পেজ মুখস্থ হয়ে যেত। এখন ব্যাপার হচ্ছে গিয়া যে আমি বলতেছি না যে ও ক্রিয়েটিভ না বা এমন কিছু, কিন্তু আমি বলতে চাইতেছি যে এইভাবে যদি আমাদেরকে কম্প্যারিজন করা হয় যে যার মুখস্থবিদ্যা ভালো সেই তো ইউজুয়ালি রেজাল্ট ভালো করবে, কারণ আমরা টেস্টটা নিতেছি গিয়ে শুধু একটা সার্টেন টাইপের টেস্ট। সো যখন সার্টেন টাইপের কোনো টেস্ট নেওয়া হয়, তখন ওই সার্টেন টাইপে যারা বায়োলজিক্যালি যারা বেশি ফিট তারা ভালো রেজাল্ট করে, এটাই স্বাভাবিক। আই মিন এটা ইটস নট লাইক যে এটা সব ক্ষেত্রেই এমন হবে, বাট ইন জেনারেল প্রবাবিলিস্টিকলি এটাই স্বাভাবিক যে তারা ভালো রেজাল্ট করবে। এখন এমন হতে পারে যে একটা ক্লাসে একটা স্টুডেন্ট আছে যে যে ব্যাক বেঞ্চার, যার হয়তো বা মুখস্থবিদ্যা অত ভালো না, কিন্তু সে হয়তো বা ক্রিয়েটিভ, হয়তো বা সে হার্ড ওয়ার্কার, হয়তো বা তার মোরাল অ্যান্ড এথিক্স তার অনেক ভালো, হয়তো বা সে নলেজ ওয়াইজ সে সবার থেকে ডিস্টিংক্ট। এই ছেলেটাকে মানে সমাজের দিক দিয়ে অ্যাজ এ হোলিস্টিক ভিউতে তাকে একটা ফেলিয়ার হিসেবে ধরা হবে, কারণ হচ্ছে কি তার একাডেমিক্সে রেজাল্ট খুব খারাপ হয়েছে, বা 4-এর কম পাইছে বা 3-এর কম পাইছে। সো এটা একটা গর্দা স্টুডেন্ট, এভাবে করে ধরা হয়। এবং ওটাই অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে গিয়া এই ছেলেটা যখন চাকরির ক্ষেত্রে যায় তখন জাস্ট তার একটা সার্টিফিকেট নাই, এই জন্য তাকে মোস্টলি আটকে দেওয়া হয়, যেটা আমার মতে খুবই আনফেয়ার।
এবং এটা থেকে আমরা আস্তে আস্তে আমি দেখতে পাইতেছি যে আমরা আস্তে আস্তে অ্যাজ এ হোল আমরা সরে আসতেছি, যে আমরা এখন আর ওই একাডেমিক যে তোমার লাগবেই যে একটা সার্টিফিকেট, ওইটা তেমন আর এখন দেখে না, কারণ দিন শেষে বিজনেস কামস ফার্স্ট। সো আমার বিজনেস আমি যদি কাউকে হায়ার করি তার একটা সার্টিফিকেটের কারণে আমি তারা হায়ার করবো না, আমি ইউজুয়ালি আমি তারা হায়ার করবো তার আসলে কী বলে সে আসলে কোন ক্যালিবারের স্টুডেন্ট বা কোন ক্যালিবারের পার্সন, ওইটার উপর বেস্ট করে। সো এইগুলো হচ্ছে গিয়া স্বল্প কিছু কারণ যে কারণে আমার মনে হয় একাডেমিক সিস্টেম হচ্ছে গিয়া সবার জন্য না, এবং খুব কম একটা খুব ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষ আছে যাদের জন্য একাডেমিক সিস্টেম একদমই না, তার মধ্যে ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি পড়ি। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে টাইমিং অনেক ম্যাটার করে। সো একটা সময় ছিল যখন হয়তো বা গত 5 বছর বা 10 বছর আগেও, যখন একটা সার্টিফিকেটের হয়তো বা একটা দাম ছিল একটা অন্য রকমের, যে ওকে তুমি সিএসসি ইঞ্জিনিয়ার বা তুমি হচ্ছে গিয়ে অমুক ইঞ্জিনিয়ার, বা হচ্ছে গিয়ে তুমি জাস্ট 10 পাস করছো। 2000 সালের দিকে 10 পাসেরও অনেক মূল্য ছিল, কিন্তু আমরা দেখতে পাইতেছি যে অ্যাজ এ হোল যেহেতু আমরা মানুষ হিসাবে আমাদের দেশের মানুষজন সবাই বিভিন্নভাবে নলেজেবল হইতেছে এবং তাদের সার্টিফিকেটের বাড়তেছে বেস লাইন, এর মানে হচ্ছে গিয়ে যে প্রতি বছর নতুন নতুন সার্টিফিকেট আসতেছে, কিন্তু ওই অনুযায়ী চাকরি তৈরি হইতেছে না, কারণ জাস্ট সার্টিফিকেটের উপর বেস্ট করে কেউ কারো চাকরি দেয় না ইউজুয়ালি। সে টাইমিং এখন অত ভালো বা আমরা ওই ভালো দিকে আগাইতেছি যেখানে একাডেমিক একটা সার্টিফিকেট বা একাডেমিক এডুকেশনের একটা খুব ভালো মূল্য থাকবে। এবং আরেকটা বিষয় আমার মনে হয় যে এখানে একটা আন্ডারলাইং অ্যাসাম্পশন আছে মানুষের, যে একাডেমিক লেখাপড়া ছাড়া মানেই সে গর্ধব। এটা একটা ভুল ধারণা। ফর মোস্ট পিপল এটা ট্রু, বাট মানুষ যেটা ভুল ভাবে যে একাডেমিক লেখাপড়া আমি ছাড়তাছি মানেই মনে হয় ও এই ছেলেরা আর কিছুই জানে না। আমার কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে গিয়া আমি বলতে পারি যে একাডেমিকে যারা খুব ভালো করতেছে তারা পৃথিবী সম্পর্কে কম জানে, কারণ তারা অন্যদিকে সময় দিতে পারতেছে না। এবং যারা যেমন আমি এখনও কনস্ট্যান্টলি লেখাপড়া করি, মানে আমি এখনও পড়ি টড়ি, অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 1.5 ঘন্টা আমার পড়া হয়, মাঝে মাঝে তার বেশিও 6 ঘন্টাও আমার পড়া হয় যখন আমি ফ্রি টাইম থাকি। সো আমি শেখার আমার শেষ নেই, এখন আমি বিভিন্ন জিনিস নিত্য নতুন শিখতেছি। সো একাডেমিক্যালি কেউ লেখাপড়া ছাড়লে যে সে গড দ্য স্টুডেন্ট বা সে একটা ফেলিয়ার, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু। এবং আমার দেখা এখন অবধি আমি এই অনলাইন বিজনেস আমি করতেছি প্রায় এই ক্লোজ টু 3 ইয়ার্স নাও, অ্যান্ড এখন অবধি আমি যতজন হাইলি সাকসেসফুল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং যাদের সাথে আমি এখন ক্লোজ আছি, এরা সবাই ড্রপ আউট। এরা এমন কেউ নাই যে যারা একাডেমিকে খুব ভালো করছে অ্যান্ড দেন একাডেমিকভাবে তারা করে গেছে। এটা নিয়ে আমরা হয়তো বা পরে কথা বলতে পারি যে কী কারণে এই প্যাটার্নটা আমরা লক্ষ্য করতে পারি, বাট ইন জেনারেল আই ডোন্ট থিঙ্ক যে একাডেমিক লেখাপড়ার টাইমিংটা আমাদের এখন আপাতত ঠিক বলে আমার মনে হয় না। আচ্ছা, don't you think that it's a risky process and it would cost your life, I mean badly in future? এটা কি মনে হয় না যে আপনি এই যে ঝুঁকিটা নিলেন, এই ঝুঁকিটার জন্য আপনার লাইফে এমন একটা পর্যায়ে আসবে যখন আপনি এটার জন্য রিগ্রেট ফিল করবেন, আপনি অনুতাপ ফিল করবেন বা অনুতপ্ত হবেন? এটা কি মনে হয় না? আমার পার্সোনালি আমার এটা মনে হয় না, কারণ হচ্ছে কি আমি যখন ড্রপ আউট হই বা এই সিদ্ধান্তটা নেই যে ড্রপ আউট হবো, স্যার আপনারও মনে আছে আমি আপনার সাথে বারবার ডিসকাস করতেছিলাম যে আদৌ ড্রপ আউট হবো নাকি না, আমি রিঅ্যাসিউরেন্স চাইতেছিলাম। সো আমি বেসিক্যালি যে কারণে ড্রপ আউট হই এটার অন্যতম কারণ ছিল গিয়ে আমি অ্যাকাউন্টেবিলিটি নিজের উপর নিজে নিতে চাই। সো আমি যদি ভবিষ্যতে আল্লাহ না করুক আমি যদি একটা ফাইন্যান্সিয়াল টার্মসে আমি যদি একটা ফেলিয়ারও থেকে যাই, অ্যাটলিস্ট আমার ব্লেম করার মতো কেউ নাই। অ্যান্ড আই উড অলসো আর্গিউ যে অধিকাংশ মানুষজন তারা একাডেমিক লেখাপড়া যে কন্টিনিউ করে তারা চাইলে অনেকেই পছন্দ করেন একাডেমিক এডুকেশন সিস্টেম, বাট তারা স্টিল কন্টিনিউ করে এই জন্য সাবকনশিয়াসলি তারা যাতে যদি ফেল করে তাহলে অ্যাটলিস্ট তারা নিজেকে দোষ না দিয়ে তারা অন্য কাউকে দোষ দিতে পারবে, আরে তোমার জন্য হয়েছে এটা, আরে আমার মা বাবার জন্য হয়েছে এটা। সো আমার পক্ষে ওই মাইন্ডসেটে বাঁচা আমার জন্য খুব কঠিন, যে আমি অন্যকে দোষে বেড়াইতেছি অথচ আমার কন্ট্রোলে কোনো কিছু আছে। আমি নিজের দোষে নিজে জাহান্নামে যাইতেও রাজি আছি, কিন্তু অন্য আরেকজনে আমাকে জাহান্নামে নিয়ে গেছে, এইটা আমার পক্ষে মানা কঠিন, কারণ তখন আমার কন্ট্রোলে কিছুই নেই, ইটস আউট অফ মাই কন্ট্রোল। অ্যান্ড দেন আমি তখন ভিকটিম, অ্যান্ড ভিকটিম মাইন্ডসেট এটা খুবই কমন সাধারণ মানুষের মধ্যে। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়া যে ইভেনচুয়ালি আমরা সবাই মারা যাব। সো ইন এ সেন্স লাইফের তেমন কোনো মিনিং নেই। যদি কেউ এইথিয়েস্টিক যাদের ওয়ার্ল্ড ভিউ আছে যারা একটু এইথিয়েস্টের, যদিও এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হবে, বাট আই জেনুইনলি বিলিভ এইথিয়েস্টদের মেজরিটি মানুষজনই তেমন ফিলোসফিক্যালি অতটা এডুকেটেড না। বাট যারা এডুকেটেড তারা জানে যে লাইফে তেমন কোনো মিনিং নেই, লাইফ ইজ মিনিংলেস আদার দ্যান গড। সো অ্যাজ এ মুসলিম হিসাবে লাইফে সব থেকে ডাউন যেটা হইতে পারে, সব থেকে ওয়ার্স যেটা হতে পারে, এটা হচ্ছে মারা গেছি, হুইচ ইজ আ ব্লেসিং ইন টার্ম লাইক ইন ইসলামিক পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমি যদি একাডেমিকভাবে লেখাপড়া করে আমি যদি অনেক কোটিপতিও হইতাম,
যেটা যদি একাডেমিকভাবে লেখাপড়া করে কেউ কোটিপতি হতে পারে, তাহলে আমি বলবো গিয়া একাডেমিক লাইফের বাইরে মানুষ লক্ষ কোটিপতি হতে পারে ওই একই জায়গায়। সো যদি আমি ধরেও নিই একাডেমিকভাবে আমার লাইফে অনেক সাকসেসফুল আমি হইতে পারতাম বা কিছু, স্টিল ইট ডাজেন্ট ম্যাটার, আমি একদিন মারা যাবো। আর আমি যদি এই রাস্তায় ভিক্ষা করে বেড়াই, তাইলেও ইট ডাজেন্ট ম্যাটার, আমি একদিন মারা যাবো। বাট I see life as in terms of like fulfillment, not in terms of happiness. So আমরা যদি একটা চার্ট স্যার যদি আমরা কল্পনা করি যে আমরা ক্রিপ্টোকারেন্সির চার্ট, সো ক্রিপ্টোকারেন্সিতে আমরা যদি ডে ভিউতে যাই যে আমরা একদিনে কোনো একটা কারেন্সি কতটা আপ ডাউন হইতেছে, আমরা দেখতে পাবো অনেক আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। বাট আমরা যদি মনে করেন একটা লাইফ টাইমে দেখি ওই কয়েনটার দিকে তাকাইয়া যে হয়তো বা বিটকয়েন, সো আমরা যদি দেখি 2012 থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাবো একটা লিনিয়ার ফ্যাশন এইভাবে করে আগাইছে জিনিসটা। কিন্তু আমরা যদি জুমে যাই তখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। সো আমরা ওই আপ ডাউনটা জুমে গেলে আপ ডাউনটাকে আমরা যদি বলি হ্যাপিনেস, তাহলে হচ্ছে কি যে লিনিয়ার ফ্যাশন আমরা 12 বছর বা 10 বছর বা 15 বছরের লাইফ টাইমে যেটা দেখতেছি ওইটা হচ্ছে গিয়ে ফুলফিলমেন্ট। সো আমার মতে মোমেন্ট টু মোমেন্ট হ্যাপিনেস বা মোমেন্ট টু মোমেন্ট কি বলে এক্সাইটমেন্টের থেকে আমার কাছে ওভারঅল লাইফ টাইম ফুলফিলমেন্টের মূল্য বেশি। সো মানুষজন যেটা করে তারা চায় যে আমি ভয় পেয়ে গেছি, আমি একাডেমিক লেখাপড়া সাইডে দেবো, তাহলে কী হবে আমার। সো তাদের একটা স্ক্যারসিটি মাইন্ডসেট আছে এখানে, তাদেরও দোষ দিয়ে লাভ নাই, কারণ উই আর এখানে হচ্ছে ব্যাপার কি যে আমরা গার্বেজ ইন গার্বেজ আউট টাইপের ব্যাপার। সো আমার যদি মনে বা আমার যদি মস্তিষ্কে আমি যদি নতুন ইনফরমেশন না ঢুকাই, তাহলে আমি যে ইনফরমেশনগুলো জানবো এটা হচ্ছে কি আমার সোশ্যাল সারাউন্ডিংসে যে ইনফরমেশনগুলো আছে। সো এই যে কারণে অনেক মানুষ আটকে আছে তাদের যদিও অনেক হাই পোটেনশিয়াল মানুষজন, তারা আমার থেকে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান, বাট স্টিল তারা আটকে আছে কারণ তাদের যথেষ্ট পরিমাণে এমন নাই, কারণ তারা আশেপাশে পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তারা বিভিন্ন জিনিসপত্র শিখতেছে অ্যান্ড দেন ওইটার মাধ্যমে তারা পৃথিবীকে জাজ করতেছে। সো আমি যদি দেখতেই পাই গিয়ে একটা রুমের ভিতরে কী কী আছে, তাহলে আমি আমেরিকায় কী হইতেছে ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে না। আর যদি ধারণা না থাকে, তাহলে পৃথিবীতে আমি যতই ইন্টেলিজেন্ট হই এইখানে একটা রুমের ভিতরে আটকা অবস্থায়, তাহলে আমার পক্ষে আসলে নতুন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা ইম্পসিবল, কারণ আমি আসলে এক্সপিরিয়েন্সই করি নাই। অ্যান্ড এটা যদি আরেকটু সিম্পলি বুঝাই অডিয়েন্সের জন্য তাহলে ভালো হবে। এটা হচ্ছে গিয়া যদি আমরা ফিলোসফিক্যালি দিকে যাই, আমরা মানুষ হচ্ছে গিয়া যদি আমি ধরেন স্যার ফর এক্সাম্পল আমি জন্ম নিছি, আমরা জন্ম নিছি একদম বাচ্চা হিসেবে, আমরা কিছুই লাইফে জানি না। সো আমরা ধরলাম একটা প্লেন, এটা একটা কাগজ। সো আমি জন্মাইছি, আমি একটা কাগজ হয়ে সাদা। সো আমি সর্বপ্রথম আমি আমার মাকে দেখছি, আমার বাবাকে দেখছি। সো ওইগুলো আমার এই অন্তরে এখন আমি দেখতে পাইতেছি। সো আমার এই অন্তরে প্রথম আমি দেখতে পাইছি এই একটা ক্রিচার, একটা মানুষ বা এটা মা বাবা, রাইট। পরবর্তীতে আমরা বড় হয়েছি, আমরা হঠাৎ করে একদিন পাখি দেখছি, পাখি আমরা আগে কোনো দিন দেখি না, বাট এখন দেখে পাখি এখন আমরা চিনি, আইডেন্টিফাই করতে পারি। সো আমরা হিউম্যান বিইংসরা ন্যাচারালি আমরা এমন কোনো কিছু কল্পনা করতে পারি না যা আমরা কখনো দেখি নাই বা আমরা এক্সপিরিয়েন্স করি নাই। সো ফর এক্সাম্পল স্যার আপনি কি D7-1 ব্লা 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 এটা কি কল্পনা করতে পারবেন? নো। হ্যাঁ, কারণ আমি যে বলছি আমি নিজেও জানি না এটা আসলে কি, তাহলে আপনি কিভাবে কল্পনা করবেন? বা আমরা যদি সিম্পলি বুঝাই যে স্যার আপনি কি একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারবেন কোনো কালার ছাড়া? নো। ওকে, এর মানে হচ্ছে কি আপনি কালার দেখছেন, আপনার লাইফে এক্সপিরিয়েন্স করছেন আপনি কালার, অ্যান্ড দেন এখন আপনি ট্রায়াঙ্গেল ওই কালারের থ্রুতে আপনি শেপ বানাইছেন, এখন আপনি বুঝতে পারতেছেন ওকে এই হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল। সো আমি যদি এই দুইটা এলিমেন্ট নিয়ে যাই, মানে বিশেষ করে কালারের এলিমেন্টটা আপনার কাছ থেকে চিনেই নেই, তখন আপনি কোনোদিন কালার ছাড়া আপনি কখনো করতে পারবেন না, কারণ ওটা আপনার এক্সপিরিয়েন্সেরই বাইরে। ঠিক একইভাবে আমরা লাইফে যেটা করি, আমরা ডিফারেন্ট সিম্পল আইডিয়াসরে আমরা কম্বাইন করে ওই আইডিয়া থেকে আমরা নতুন কিছু জেনারেট করি। সো ফর এক্সাম্পল আমি যদি স্যার আপনাকে বলি স্যার আপনি কি একটা সোনার পাহাড় কল্পনা করতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ সিফাত এটা ইজি, কারণ হচ্ছে কি আমি সোনা দেখছি জীবনে, অ্যান্ড দেন আমি পাহাড় দেখছি। সো সোনা পাহাড় দুটো সিম্পল আইডিয়া, অ্যান্ড দেন আমি কম্বাইন করে আমি একটা সোনার পাহাড় বানাই ফেলছি। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে বলি যে আগেন D7-1 কল্পনা করতে পারবেন না, কারণ আপনি কখনো এক্সপিরিয়েন্সই করেন না জিনিসটা। সো এটি হচ্ছে কি ব্যাপার যে আমরা সাধারণ মানুষজন আমাদের অনেক, আমি বলবো গিয়া মেজরিটি মানুষজনেরই যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন নাই বা যথেষ্ট তারা এক্সপিরিয়েন্স করে নাই, যে কারণে তারা নতুন আইডিয়া তারা জেনারেট করবে বা নতুন পথে তারা আগাতে পারবে, যে কারণে তাদের মধ্যে একটা স্ক্যারসিটি একটা মাইন্ডসেট থাকে যে আমি যদি লেখাপড়া সাইডে দিই বা করি তাহলে আমি কী হবে না কি না। সো আই থিঙ্ক যে এই পার্সপেক্টিভগুলো যদি মানুষের জন্য ঠিক করা যায়, তাহলে লাইফে তাদের অ্যাটলিস্ট একটা ফুলফিলমেন্ট আসবে। হ্যাপিনেসের ক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ হ্যাপিনেসের হচ্ছে গিয়ে যে টাইম মানে ইনস্ট্যান্ট জিনিসপত্র যে আমি শর্ট করে দেখতেছি, বাট লং টাইম ইন আ লাইফ টাইম হ্যাপিনেসের দিক থেকে, তাহলে অ্যাটলিস্ট যখন সে মৃত্যু সজ্জায় থাকবে যে সে জানবে যে সে হালাল ডিসিশন নেছে, সত্য ডিসিশন নেছে, নিজের উপর নিজে কইরা, সে কারো দোষ আর কিছু নাই, অ্যান্ড সে ফেল করছে, এটা হচ্ছে গিয়া আল্লাহর ডিক্রি। সো
বিট। ওয়েল, আরেকটি বিষয়, আপনার যেহেতু আপনি এই কনভেনশনাল লেখাপড়ার ব্যাপারে আপনার মানে অনাগ্রহর কথা বলছেন, বিশেষত আমাদের যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমরা যে ফোর্সফুলি অনেক কিছু শেখাতে চাই, হয়তোবা আহ, একজন মানুষের সেটা ভালো লাগে না, তারপরও সে শিখছে বা কোনো একটা কিছুর প্রতি সে ধাবিত হচ্ছে, যেই কম্পিটিশনে সে যেতে চায় না তারপরও তাকে ফোর্সফুলি সেখানে পাঠানো হচ্ছে। কিন্তু এই পদ্ধতির বাইরে কি আমরা যেতে পারবো? কারণ আমাদের সমাজ কি আমাদের এই যে অপ্রচলিত যেই ধারাটা বা আপনার মতে আপনি যেটা বলছেন, এই ধারায় কি সমাজ কি রিকগনাইজ করবে তাদের? ধরেন বেশিরভাগ ছেলে মেয়েই লেখাপড়া বাদ দিয়ে তারা অন্য যেটা করতে চায়, কনভেনশনাল যেই অ্যাক্টিভিটি গুলো আছে তার বাইরে গিয়ে তারা যেটা করতে চায়, সেখানে যদি তারা যেতে উদ্বুদ্ধ হয় তাহলে সমাজ কি রিকগনাইজ করবেন? ফর এক্সাম্পল, আপনার কথাই বলি, আপনি যখন বিয়ে শাদী করবেন বা করতে চাইবেন, সেই সময়টায় আপনার পাত্রীপক্ষ যারা থাকবেন, আহ, তারা কি এটা মেনে নিতে চাইবে? অথবা আপনার পরবর্তীতে সন্তান সন্ততি যারা আসবেন দুনিয়াতে, তারা কি অ্যাকসেপ্ট করতে পারবে যে আপনার সেই সন্তানের সন্তানের জন্য যে তার বাবা কোনো সার্টিফিকেট নেই বা তার কোনো ধরনের মানে লেখাপড়ার যোগ্যতা নেই, যেটা রিকগনাইজড লেখাপড়া আমরা বলি? হ্যাঁ, আপনি পড়াশোনা করছেন নিজের মতো করে, সেটা তো বুঝতেই পারলাম। আপনি পড়ছেন, আপনাকে নিজেকে ট্রেন করছেন, সবই ঠিক আছে, স্কিল ডেভেলপ করছেন। বাট এটা এটা কি আপনি বুঝতে পেরেছেন যে ওভারঅল যে সোসাইটি আছে, এটা আপনার পরিবার, এটা আপনার চারপাশ, এরা কি আপনাকে মেনে নিবে? বা আপনার মতো যারা যদি কেউ যেতে চায় তাদেরকে কি মেনে নিবে? সো টু বি অনেস্ট পার্সোনালি স্যার আমি কারো ভ্যালিডেশন সিক করি না কখনোই। এটা আই আই থিঙ্ক ইটস আ ইটস আ ট্র্যাপ, এবং হচ্ছে গিয়া ইটস নট আ ইসলামিক থিং ইন মাই ওপিনিয়ন অ্যাজ আ মুসলিম। লাইক আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ওয়ার্ল্ড ভিউ আছে, আমরা যে লেন্সের থ্রুতে আমরা পৃথিবী থেকে দেখি, এবং মোস্টলি পৃথিবী হচ্ছে গিয়া মোস্টলি মানুষজন হচ্ছে গিয়ে তাদের সমাজ এবং সোসাইটির মানে লেন্সের থ্রুতে তারা দেখে, কারণ ওইটার ভিতরে তারা বড় হয়েছে। বাট আমি এই যে আইডিয়া যে আমাকে মানাই নিতে হবে মানুষের সাথে, বা সবাই আমাকে মাইনে নিতে হবে, আমি এই আইডিয়াকে একদমই রিফিউজ করি। সো ফর এক্সাম্পল, আমার যদি বিবাহর সময় যদি কোনো এক বাবা সে যদি না চায় যে তার কন্যাকে আমার সাথে বিবাহ দেবে না, কারণ বাবা তোমার সার্টিফিকেট নাই, তুমি লেখাপড়া ওদিকে করো নাই, পৃথিবীতে মেয়ের অভাব নাই, সো আমি নেক্সট অপশন নতুন ইসে যাবো। এবং অলসো অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তার রাইটসে আছে এইটা আমাকে না বলার জন্য। সে যদি চায় না বলতে, এটা আমি এই জন্য আমি তার দোষী না যে কেন আপনি না বলছেন, এত বড় আসপর্দা আপনার। আমি এটা বলতেছি যে ইটস ইউর রাইট টু সে অর বি ইন ইউর ওন ওয়ে, অ্যান্ড ইটস মাই রাইট টু বি মাই ওন ওয়ে। সো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে সিফাত, তুমি একাডেমিক লেখাপড়া তুমি যেহেতু করো নাই, তাহলে তোমার জন্য তোমাকে সমাজ মানিয়ে নেবে না বা কিছু, তাহলে প্রয়োজন নেই সমাজের আমাকে মানিয়ে নেওয়ার। আমি একলা আইসোলেটেড থাকতে আমার কোনো অসুবিধা নেই। এবং টু বি অনেস্ট আমার মনে হয় না যে এই যে পার্সপেক্টিভটা এখন যেটা আছে যে সমাজ আদৌ মানিয়ে নেবে না কিনা। সমাজ পরিবর্তনশীল, এবং আমি দেখতে পেতেছি যে দিকেই আগাচ্ছে, যে যেখানে মনে করেন এই জিনিসটা খুব কমন হয়ে যাবে মানুষের মধ্যে। যেমন আমার পরিচিত অনেক ছোট ভাই আছে যারা ড্রপ আউট হয়েছে ইউনিভার্সিটি দিয়ে। সো যেটা আমার সময় আমি যখন ড্রপ আউট হয়েছি তখন খুব কম ড্রপ আউট ছিল। এখন আমি যখন আরও 2-3 বছর গেছে, এখন আমি দেখতে পেতেছি যে ড্রপ আউটের সংখ্যা অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে, এবং কেউই তেমন একটা কেয়ার করে না যে তার একাডেমিক এডুকেশন আছে নাকি না। হ্যাঁ, এইখানে একটা ওল্ডার যারা আছে, যারা একটু বয়স্ক, তাদের ভিতরে এটার একটা আছে যে তাদের টেন্ডেন্সি আছে যে তারা মনে করে একাডেমিক লেখাপড়া অনেক কিছু মনে হয়। বাট যারা ইয়াঙ্গার জেনারেশন, যাদের সাথে আমরা মিশি বা আমরা কথাবার্তা বলি ডে টু ডে লাইফে, এরা সবাই আই গেস এগ্রি করবে যে একাডেমিক লেখাপড়ার তেমন কোনো মূল্য নাই। কারণ হচ্ছে গিয়ে তারা যে জিনিসগুলো আমাদেরকে এখন শিখাইতেছে এগুলো অলরেডি ইউজলেস বলা যায়। কারণ হচ্ছে গিয়া ইউজলেস ইন টার্মস অফ লাইক রিয়েল লাইফ ইমপ্লিকেশনের দিক থেকে। অ্যান্ড প্লাস আরও একটা জিনিস আছে এখানে, আমার একাডেমিক লেখাপড়ার নিয়ে একটা ক্রিটিসিজম হচ্ছে গিয়ে যে আমরা যখন 9-10-এ পড়ছি, আমরা ফিজিক্স পড়ছি, ফিজিক্সের বিভিন্ন রুলস আমরা শিখছি, বিভিন্ন জিনিস আমরা শিখছি। সেম জিনিসগুলা বিদেশেতেও শেখানো হয়, কিন্তু তাদের শেখানোর ধরন হচ্ছে গিয়ে তারা লিটারালি প্র্যাকটিক্যালি বোঝে জিনিসটা আমরা আসলে কী করতেছি এখানে। কিন্তু আমরা জাস্ট কাইন্ড অফ থিওরিটিক্যাল ভাবে আমরা জিনিসগুলো খাইয়ে যাই, বাট আমরা আসলে কিছুই বুঝি না। আমরা জাস্ট মুখস্থ, ও এই সূত্র হইলে এইটা হয়, কিন্তু এটা কেন হয়, ওই সূত্রটা আসলে কী দিয়ে বোঝায়। সো মিনিং অ্যাড করা হচ্ছে কি খুব ইম্পর্ট্যান্ট আমার 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 মতে। কারণ আমিও মনে করি, আমি যদি ছোটোবেলা থেকে আমাকে যদি কেউ একটু মিনিং বুঝাই দিত যে দেখো বাবা, তুমি
ধরো ম্যাথ করতেছো a প্লাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা তুমি আসলে কোন কোন কাজে তোমার লাগে, কিভাবে করে তুমি করতে পারো, কোনো একটা ত্রিকোণ আকৃতির কোনো কিছুতে কিভাবে এটা অ্যাপ্লাই করবা বা কিছু, এই জিনিসগুলো যদি আমাকে শেখাইতো, তাই আমি খাইয়ে না খাইয়ে আমি সারাদিন আমি ম্যাথটাতে খুব ভালোভাবে ফোকাস করতাম। বাট এগুলো যেহেতু শেখানো হয় নাই আমাকে, আমরা কখনো এগুলোর একটা পারপাস খুঁজে পাই না, আমরা আসলে কী কারণে পড়তেছি, এটা কিসে লাগবে। অ্যান্ড যে কারণে গিয়া বাংলাদেশ বাংলাদেশ কেন মোস্ট ওয়ার্ল্ড এডুকেশনই হচ্ছে গিয়ে এখন বলা যায় গিয়া ফেলিয়ারের দিকে, প্লাস হচ্ছে গিয়া এটাকে ফেলিয়ার বানানোর আরও অন্যতম কারণ হচ্ছে গিয়া যে এখন আর আমাদেরকে দেশের ভিতরেই যে করতে হবে বা রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা বিজনেস করতে হবে, এখন আর ওই দিনটা নাই। এখন আমাদের জন্য ইন্টারনেট অনেক অ্যাক্সেসেবল হয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিজনেস করতে পারি। সো ওইসব ক্ষেত্রে এগুলো তেমন ম্যাটার করে না। হ্যাঁ, আমি বুঝতে পারলাম আপনি যেটা বলছেন, বাট আমি ব্রডার পার্সপেক্টিভে জানতে চাইলাম, যেমন আপনি ব্যক্তির কথা বললেন বা আরো কিছু মানুষের কথা এক্সাম্পল হিসেবে দিলেন, বাট যদি আই মিন মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা এভাবে ভাবতে থাকে, তাহলে আমাদের যে কনভেনশনাল পড়াশোনা বা আমাদের যে লেখাপড়ার পদ্ধতি, এই পদ্ধতি কি আমরা স্টপ করে দিব, অথবা এটা কি আমরা আমাদের চেঞ্জ করা উচিত? অথবা যদি সব ছেলে মেয়েই মনে করে যে না, আমাদের আর এভাবে পড়াশোনার দরকার নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই, আমরা নিজেরাই শিখবো, অথবা আমাদের যেহেতু ভার্চুয়াল ওয়ার্ল্ড ওপেন, সুতরাং আমাদের আর কোনো এরকম শিক্ষা পদ্ধতির দরকার নেই, তাহলে কি এটা একটা বিশৃঙ্খলা তৈরি হবে না? কোনো পদ্ধতি থাকলো না, তাহলে তো এটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি বলেন এটার ব্যাপারে? স্যার এখানে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে আমি মনে করি না যে সবার একাডেমিক লেখাপড়া ছাড়া উচিত, কারণ এটা সবার জন্য না। এখানে প্রচুর পরিশ্রম দিতে হয়, এখানে প্রচুর নিজের সেলফ কন্ট্রোল করতে হয় এবং অনেক হাজার হাজার সফট স্কিল আছে যেগুলো শিখতে হয়। সো ইটস নট ইজি। আমি আমি একটা সচরাচর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে গিয়া যে তুমি যদি মনে করো চাকরি করা ইজ হার্ড, একটা চাকরি করা, তাহলে বিজনেস করা হচ্ছে গিয়ে মনে করো একসাথে তুমি 3টা চাকরি করতেছো দিনের মধ্যে, এই টাইপের। সো বিজনেসে হচ্ছে গিয়া ইট টেক্স এভরিথিং। সো এই জন্য আমি বলবো যে একাডেমিক লেখাপড়া সবার জন্য মানে সারা ঠিক না। এবং দ্বিতীয়ত আমি কি মনে করি কিনা যে একাডেমিক লেখাপড়া ইম্প্রুভমেন্ট হওয়া উচিত, 100%, এতে কোনো সন্দেহ নাই যে একাডেমিক লেখাপড়া ইম্প্রুভমেন্ট হওয়া উচিত। এবং তৃতীয়ত আমি কি মনে করি কিনা যে হোয়াট ইউর আদার পয়েন্ট স্যার, যে একাডেমিক লেখাপড়াটা নিয়ে। রাইট, আমি বলার চেষ্টা করছিলাম যে যদি এটা আমরা সবাই মিলে, বিশেষ করে শিক্ষার্থীদের পার্সপেক্টিভে, তারা যদি সবাই ছেড়ে দেয় বা দেওয়ার চেষ্টা করে অ্যাকর্ডিং টু ইউ, তাহলে এটা বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি করবে কিনা, বা আমাদের শিক্ষা পদ্ধতি কোলাপস করবে তো বটেই, বাট এটা একটা বিশৃঙ্খলা তৈরি মানে পরিস্থিতি তৈরি হবে কিনা। কেননা ওই যেটা আপনি মাত্রই মেনশন করলেন যে এখানে অনেক সফট স্কিল যেগুলো আছে সেগুলো শেখানো হয়, বিহেভিয়ারাল যেগুলো শেখানো হয়, তারপরে মানুষ কিভাবে কমিউনিকেশন করবে, কিভাবে সম্পর্ক স্থাপন করবে, পাশাপাশি অন্যান্য শত শত ছেলে মেয়েদের কাছ থেকে যারা বিভিন্ন কমিউনিটি থেকে আসে, বিভিন্ন পরিবার থেকে আসে, তাদের যে ভালো বিষয়গুলো সেগুলো চাইলে শিখতে পারেন। বাট আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোথাও থেকে বিশেষ করে ভার্চুয়ালি শিখতে চান, সেখানে তো আপনার যে হিউম্যান যে ক্যারেক্টার আছে সেটা তো আপনি সেখানে পাচ্ছেন না। ফলে আপনি সেই সমস্ত ব্যাপারগুলো কি আপনার মধ্যে, বা অন্যান্য যে ছেলেমেয়েরা যারা এভাবে ড্রপ আউট হয়ে যাবে ধীরে ধীরে, অথবা এটা যদি নাম্বারটা বেড়ে যেতে থাকে, তাহলে সেখানে তাদের এই ঘাটতিগুলো থাকবে কিনা, এবং তার মাধ্যমে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে কিনা, এটাই আমি আসলে ব্রডার পার্সপেক্টিভে জানার চেষ্টা করছি। অফকোর্স লাইক এখন যদি সবাই একাডেমিক লেখাপড়া ছেড়ে দেয় তাহলে কি বলে অফকোর্স একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার এটাও বলা উচিত যে কিছু কিছু সাবজেক্টের জন্য একাডেমিক লেখাপড়ার প্রয়োজন আছে। সো ফর এক্সাম্পল কেউ যদি ফিলোসফিতে করতে চায়, তাহলে তার জন্য বেটার যে সে একটা একাডেমিক ইসের থ্রুতে করুক, বা সে হচ্ছে গিয়া কোনো একটা মনে করেন বড় হায়ার এডুকেশন কোনো একটা কিছুর উপরে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা ইন্ট্রিনসিক ভ্যালুর উপর বেসড। সো দেয়ার আর টু টাইপস অফ ভ্যালু, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। সো ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে গিয়া যেটা আমি জানি বা জ্ঞান রিলেটেড, এবং এক্সট্রিনসিক ভ্যালু হচ্ছে গিয়া যেটা হচ্ছে গিয়া আমাকে ম্যাটেরিয়ালিস্টিক গেইনস আইনে দেয়। সো যদি আপনার প্ল্যান থাকে, ইন্টেনশন থাকে এইরকমের যে ভাই আমি বহুত টাকা কামাবো অ্যান্ড দেন আমি একটা চিল লাইফ কাটাইতে চাই ইন ফিউচারে গিয়া, যেখানে আমার টাকা নিয়ে তেমন চিন্তা ভাবনা করার কিছু নেই, এটা হচ্ছে কি আপনি বেসিক্যালি আপনি ম্যাটেরিয়ালিস্টিক দিকে আপনার গেইন, আপনার ফোকাস। সো ওই ক্ষেত্রে আমি বলবো একাডেমিক সিস্টেমের তেমন কোনো কিছু কন্ট্রিবিউট করার কিছু নাই, জিরো। বাট ইন টার্মস অফ যদি আমি বলি গিয়া ইন্ট্রিনসিক ভ্যালুর দিক থেকে, যে ফর এক্সাম্পল আপনি যদি ডাক্তার হইতে চান, আপনি তো ডাক্তার একলা হইতে পারবেন না, আপনার একাডেমিক একটা ইসের ভিতর থেকে যাইতে হবে, দ্যাটস দ্য সেফেস্ট ওয়ে। বা আপনি যদি একজন ফিলোসফিক্যাল দিকে যাইতে চান, তাহলে আপনার ফিলোসফির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনার ওদিকে যাওয়া উচিত।
সো ইন্ট্রিনসিক দিক থেকে আমি বলবো গিয়া একাডেমিক সিস্টেমের অনেক গুরুত্ব আছে এখনও, এবং এটা বাড়বে ভবিষ্যতে দেখা যাবে গিয়ে শুধু একাডেমিক, আমার এটা গেস যে শুধু একাডেমিক তারাই করতেছে যারা হচ্ছে গিয়া ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে আগাইতেছে। সো ফিলোসফিতে মেজর করার চেষ্টা করতেছে বা হচ্ছে গিয়ে ডাক্তার হতে যাচ্ছে বা কিছু। বাট তাছাড়া ইন জেনারেল অন্যান্য জিনিসগুলো যে ইন টার্মস অফ লাইক আমাদের থিঙ্কিংয়ের দিকে তাকালে দেখা যায় যে মোস্ট মানুষজনই চায় ধনী হইতে। সো যদি ধনী হতে চাও তাহলে হচ্ছে গিয়ে বেস্ট হচ্ছে গিয়ে একাডেমিক লেখাপড়া বাইরে যাওয়া। বাট একাডেমিক লেখাপড়া হচ্ছে গিয়ে সব থেকে সেফেস্ট। সো এইখানে দুটো পার্থক্য আছে, এক হচ্ছে গিয়ে হ্যাঁ আমি ধনী হতে চাই বাট সেফেস্ট হইতে, দেন গো ফর একাডেমিক রুট। বাট তুমি যদি হতে চাও যে না আমি অনেক ধনী হতে চাই, একাডেমিক লেখাপড়া যে পর্যন্ত আমার নিতে পারবে না, তাইলে হচ্ছে গিয়ে তোমার একাডেমিকের বাইরে হচ্ছে গিয়া তোমার যাওয়ার পথ। তবে এখানে একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড টাইপের ব্যাপার আছে যে দেয়ার ইজ আ হাই চান্স যে তুমি ফেল করবা লাইফে, আর দেয়ার ইজ আ হাই রাইট। চান্স যে তুমি যদি কিছু করতে পারো তাহলে তুমি বহুত দূরে তুমি আগায় যেতে পারবা, যেটা তুমি একাডেমিক লেখাপড়ার থ্রুতে তুমি পারবা না। এবং মানুষের আরেকটা ভুল ধারণা স্যার, এটা হচ্ছে গিয়ে যে ও আমার একাডেমিকের মাধ্যমে আমি মনে করেন অনেক স্কিল শিখতেছি, সোশ্যাল স্কিল ব্লা ব্লা ব্লা। এখন আমার কথা হচ্ছে গিয়া যে এটি কি আদৌ সত্য যে তুমি একাডেমিকের বাইরে গেলে তুমি এটা শিখতে পারবা না? না, তুমি একাডেমিকের বাইরে তুমি ডে টু ডে লাইফে যদি তুমি মেশো মানুষজনের সাথে তুমি এগুলো শিখতে পারবা। সো এর মানে এটা কোনো নেসেসারি রিজন না যে কারণে তোমার একাডেমিকে লাগিয়ে থাকাই উচিত। বাট একাডেমিক রাউট ছাড়া আমার মতে খুব কম সংখ্যক মানুষেরই উচিত, কারণ হচ্ছে গিয়ে এখানে আপনি একাডেমিক লাইফে যে কি বলে যে টিপিক্যাল লেখাপড়াও আমি একটু পড়লাম একটু ইয়া করলাম, এই জিনিসটা আর তখন আর ম্যাটার করে না। কারণ আপনি একাডেমিক লাইফের বাইরে যাওয়া মানে হচ্ছে কি সব রেসপন্সিবিলিটি এখন আপনার ঘাড়ে, এবং আপনার এখন ডাবল ট্রিপল অ্যামাউন্টের কি বলে ফোকাস অ্যান্ড এনার্জি আপনার ব্যয় করতে হবে দিন রাত, হায়ার স্ট্রেসের ভিতর দিয়ে যাইতে হবে। সো ইটস লাইক কি বলে পয়জন পিল। সো খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা টাইপের। ওয়েল, ভেরি ওয়েল সেড। আরেকটা বিষয়, মানে আমরা তো একাডেমিক ব্যাপারেই কথা বলছি আর কি, তো এখানে আরেকটা জানার আগ্রহ, এই যে আপনি বললেন যে আহ, আমরা বিশেষ করে যে আচার আচরণের দিকটা এটা আমরা ক্লাসরুমে শিখতে পারি এক্সট্রা, যেটা আমাদের সেই বর্তমান এক্সিস্টিং শিক্ষা পদ্ধতিতে, পাশাপাশি যেই শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করি সেটাও সেটার মধ্যে দিয়ে যান আপনারা বা শিক্ষার্থীরা যান। বাট এটা ইন্ডিভিজুয়ালি যখন একজন মানুষ সে নিজে নিজে আচরণ শেখার চেষ্টা করবে বা তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে এটা কি বেশি কঠিন না? অর্থাৎ আপনি তো সেখানে আপনার জন্য তো একটা আহ, আলাদা করে গ্যাদারিং নেই, অথবা আলাদা করে সেখানে শত শত ছেলে মেয়েরা আপনাকে গিয়ে সময় দিবে না আলাদা করে, অথবা আপনার টিচাররা আপনাকে গিয়ে আলাদা করে শেখাবে না। সেটা কি একটা আপনি ভার্চুয়ালি শিখতে পারবেন, যদিও বলবেন যে ভার্চুয়ালি আপনি ইউটিউব বা অন্যান্য যেই প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপনি শিখতে পারবেন, টিচারও সেখানে পাবেন। বাট এটা রিয়েলিস্টিক্যালি কতটা অ্যাডাপ্টেবল অথবা কতটা অ্যাডাপটিভ, যেটা কিনা একজন মানুষ ভার্চুয়ালি শিখে সে নিজের মধ্যে সেটা অনুধাবন করবে বা নিজের মধ্যে সেটা আয়ত্তস্থ করবে, এটা কতটা প্র্যাকটিক্যাল? ইন টার্মস অফ প্র্যাকটিক্যালিটি আই থিঙ্ক ইটস ভেরি প্র্যাকটিক্যাল। বাট এখানে হচ্ছে গিয়ে আমার মতে যে একটা কোট আছে মেবি মার্ক টুয়াইনের যে এ ম্যান হু নোজ হোয়াই ক্যান ডু অর ক্যান বেয়ার এনি হাউ। সো আপনার আগে সর্বপ্রথম বুঝতে হবে আপনি আসলে কেন করতেছেন জিনিসটা। আপনি যদি জাস্ট কুল ফ্যাক্টরের জন্য আমি একজন ইউনিভার্সিটি ড্রপ আউট, আমি একদম একজন এন্টারপ্রেনিয়র হয়ে গেছি, এই টাইপের জন্য যদি করতে চান তাহলে দ্যাটস নট দ্য রাইট রিজন। কারণ এতে যে পরিমাণে টাইম অ্যান্ড এফোর্ট আপনার দিতে হবে ওইটা আপনি দিতে পারবেন না। সো আপনার নিজের হোয়াইটা জানতে হবে, আমি আসলে কী কারণে করতে চাইতেছি। যে কারণে আমি বললাম যে একাডেমিক লেখাপড়া হচ্ছে গিয়ে সব থেকে সেফেস্ট রাউটের জন্য। যে আপনার যদি লাইফে এইরকম গোল থাকে যে ভাই আমি মোটামুটি টাকা পয়সা কামাবো, বউ বাচ্চা থাকবে, সপ্তাহে 2-1 দিন একটু ঘুরতে বেরোইলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়া বাচ্চা কাচ্চা বড় করলাম, বিয়ে করাই দিলাম, দ্যাটস ইট। এই টাইপের একটা মানে খুবই বেসিক লাইফ গোল যদি আপনার থাকে তাহলে একাডেমিক রুট হচ্ছে গিয়ে আপনার জন্য বেস্ট। বাট আপনার যদি থাকে গিয়া হাই রিক্স হাই রিওয়ার্ডের ব্যাপার যে কিছু যায় আসে না, আমি যদি ভিখারি হয়ে যাই তাতেও কিছু যায় আসে না, আমি যদি বহুত ধনী হই তাহলে অনেক কিছু যায় আসে, কারণ আমার লক্ষ্য হচ্ছে গিয়ে ওইদিকে, কারণ ওইখানে আবার আপনার গোল আছে। যেমন এখানে একটা সিম্পল ট্রিক আছে যেটা আমি প্রিচ করতে চাই, এটা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ মুসলিম হিসাবে অডিয়েন্সের মধ্যে যদি কেউ মুসলিম থাকে, আপনি যদি যে কোনো ফিকের বই পড়েন তাহলে দেখতে পাবেন গিয়ে ওখানে প্রথম হাদিসগুলোই হচ্ছে গিয়ে এই রকমের যে নিয়ত রিলেটেড। সো একটা ফিকের বই আছে ওটার নাম হচ্ছে গিয়া উমদাতুল আহকাম। সো উমদাতুল আহকামে প্রথম হাদিসটা ছিল এই রকমের যে
হাদিসটা হচ্ছে এরকম যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যে ব্যক্তি আল্লাহর জন্য সে তার দেশ ত্যাগ করে কোথাও গেল সে যেন আল্লাহর জন্যই গেল, আর যে ব্যক্তি তার ওয়ার্ল্ডলি গেইনের জন্য কোনো একটা দেশ ত্যাগ করে অন্য কোথাও গেল ট্রাভেল করলো সে যেন তার ওই কারণেই করলো। সো বেসিক্যালি আমরা ইন্টেনশনের ব্যাপার আছে এখানে। আপনার ইন্টেনশন যদি পিওরলি এই কারণে হয় যে ভাই আমি অনেক টাকা কামাইতে চাই অ্যান্ড দেন লাইফে খুব আরাম আনন্দে কাটাইতে চাই, এইটা আমি বলবো ফিলোসফিক্যালি লাইক এটা একটা ফান্ডামেন্টাল মিস্টেক লাইফের। কারণ হু কেয়ার্স যে তুমি আসলে কত ভালোভাবে টাকা কামাইতেছো বা কত আরামের জীবনে আসো বা কত কষ্টের জীবনে আসো, কারণ ইভেনচুয়ালি তুমি মারা যাবা। সো এর কোনো মানে নাই। কিন্তু তোমার যদি ইন্টেনশন থাকে এইভাবে যে না আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, কারণ মানি ইজ পাওয়ার, ট্রুথ বি টোল্ড। সো মানি ইজ পাওয়ার, এখনকার যুগে টাকা তোমাকে অনেক রকম গার্বেজ অনেক রাবিশ থেকে তোমাকে রক্ষা করবে। প্লাস হচ্ছে কি তুমি তোমার রবের জন্য এবং নিজের স্পিরিচুয়াল লাইফের জন্য তুমি অনেক কিছু ব্যয় করতে পারবা, করতে পারবা। সো এই টাইপের ইন্টেনশনের জন্য যদি তুমি স্ট্রাইভ করো তাহলে পুরো স্ট্রাইভের প্রসেসটাই হবে গিয়া সব। বাট যদি এইটা ছাড়া যদি আত্মকেন্দ্রিক যে ম্যাটেরিয়ালিস্টিক গেইন, আমার অনেক টাকা পয়সা লাগবে, যেটা ডোন্ট গেট মি রং আমিও ওই ইন্টেনশনই আমি শুরু করছিলাম, বাট আমি তখন অনেক ইমেচিউর ছিলাম, 2-3 বছর আগের কথা। বাট এখন আমার ইন্টেনশন চেঞ্জ হয়েছে। সো আমি বলবো গিয়ে যে যদি কেউ বুঝতে পারে তার হোয়াইটা কি কারণে সে করতে চাইতেছে, কি কারণে আগাইতে চাইতেছে, ওইটার উপর বেস্ট করে সে আসলে এটা পুশ করতে পারবে না পারবে এটা বোঝা যাবে। মোস্ট মানুষজনই পুশ করতে পারবে না, কারণ তাদের একটা বিগেস্ট হোয়াই রিজন নাই। তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন ডাক্তার হইতে চাও বা তুমি কেন ইঞ্জিনিয়ার হইতে চাও, তারা বলবে হ্যাঁ এটা আমার লক্ষ্য ব্লা ব্লা ব্লা, বাট ডিপ ইনসাইড ওইটা তাদের নিজেদের লক্ষ্য নয়, ওইটা তাদের উপর চাপাই দেওয়া লক্ষ্য, তাদের সোসাইটি সমাজ দ্বারা তারা বারবার ওইটা প্রিস্ট হয়েছে তাদের কাছে, যে কারণে গিয়ে তারা ওই জিনিসটাকে মনে করে যে তারা ওইটা চাইতেছে, বাট ডিপ ডাউন তারা ওইটা চায় না, যে কারণে গিয়ে অধিকাংশ সময় দেখা যায় যে একটা বড় আনফুলফিলমেন্ট তাদের ভিতরে থাকে, একটা যে আরো একটু কিছু করতে পারতাম বা কিছু। সো এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যে এটা হচ্ছে গিয়ে জাস্ট আমার নিজের পার্সোনাল ক্রিটিসিজম মানুষের প্রতি, যারা জাস্ট তাদের নিজেদের জন্য নিজেদের ওয়ার্ল্ডলি গেইনের জন্য যারা জিনিসপত্র করার চেষ্টা করে। এখানে আমার পার্সোনাল ক্রিটিসিজম হচ্ছে গিয়ে তাহলে তোমার ভিতরে আর একটা পশুর ভিতরে পার্থক্য কি? একটা পশু ঘুম থেকে উঠে তার গোল হচ্ছে গিয়ে তার পেট পূজা করা, খাওয়া দাওয়া, কারণ ও তো চাইলেই গিয়া আকাশে উড়ে বেড়াইতে পারবে না, ও চাইলেই দৌড়ে বেড়াইতে পারবে না, গান গাইতে পারবে না। সো ওর জন্য হচ্ছে গিয়ে পেট পুজোই হচ্ছে গিয়ে ওর আসল লক্ষ্য, যে কারণে ও ঘুম থেকে উঠাও ওয়ার্ল্ডের পিছে ব্যয় করে তার সময়। তুমিও যদি ঠিক সেইভাবেই হও তাহলে তুমি শ্রেষ্ঠ মানব কিভাবে হইলা? আমার প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে তোমার আর একটা পশুর ভিতরে পার্থক্য কি? সেও উঠে তার দুনিয়ার পিছে দৌড়ায়, তুমি উঠে দুনিয়ার পিছিয়ে দৌড়াইতেছো ফর দুনিয়ার রিজনসে। তোমার নিজের তেমন কোনো স্পিরিচুয়াল গেইনের জন্য তুমি দৌড়াইতেছো না। তাহলে আসলে তোমার এখানে গেইনটা কি? তুমি হ্যাঁ মিলিয়নিয়ার হইলা, মাল্টি মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হইলা, বাট হোয়াটস দ্য গেইন? তুমি ইভেনচুয়ালি মারা যাবা। সো এই টাকা তুমি মানির একটা ব্যাপার আছে যে একটা সার্টেন পয়েন্টে গেলে টাকা আর মূল্য থাকে না, মানে টাকা তেমন লাইফে কোনো চেঞ্জ আনে না। সো আমি যদি প্রথম $1 মিলিয়ন আমি উপার্জন করি, ওই সময় যত রিচ মনে হবে আমার নিজে, আমি যদি ওইটা যখন 100 মিলিয়ন বা 1 বিলিয়ন যখন হিট করবো, আমার ডে টু ডে লাইফে তেমন কোনো চেঞ্জ আসে নাই। আমার এখন মনে করেন আমার যে পানি যেটা খাই আমি, ওইটার দাম এখন 1 কোটি টাকা হয়ে যায় নাই, ওটা এখন ওই 5 টাকা আছে বা সবই আছে। তো আমি এই যে জমাইতেছি জিনিসটা, এটা আসলে কিসের জন্য জমাইতেছি? কারণ যেটা একটা দেখা যায় যে এই যে অধিকাংশ মানুষজনের ভিতরে একটা মোটিভেশনাল ইয়া এখন নতুনে তৈরি হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে ও ইউ হ্যাভ টু বি রিচ, ইউ আর পুওর, এই যে ব্যাপারটা, আই থিঙ্ক এটা খুবই রং। কারণ ইসলামিক্যালি তোমার বলে না যে তোমার রিচ হইতেই হবে, বাট তোমার যদি ইসলামিক রিজনে তুমি যদি রিচ হইতে চাও, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড থিং। কারণ তুমি এর থ্রুতে অনেক কিছু তুমি করতে পারবা যেটা তুমি গরিব থাকলে পারতা না। এবং ইসলামিক্যালি স্পিকিং আল্লাহ তালা ওই সকল বান্দারে পছন্দ করে। একজন একটা হাদিস আছে যে আল্লাহ তালা একজন শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে একজন দুর্বল ইমানদারের থেকে। সো দিজ আর আই থিঙ্ক দ্য রাইট রিজনস টু গো ফর দ্য রিস্কিয়ার রুট। বাট তাছাড়া আই থিঙ্ক যে এমনি একাডেমিক সিস্টেমের থ্রুতে যাওয়া হচ্ছে কি সব থেকে সেফেস্ট, বাট ইউ ওয়ন্ট গো এনিওয়ার ইন টার্মস অফ লাইক কি বলে কম্পিটেন্স। ওকে, ওয়েল সেড। অর্থ উপার্জন করা, এটাই কি শুধুমাত্র শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য? মানে অর্থ উপার্জন করার জন্যই কি আমরা শিক্ষা গ্রহণ করব, নাকি এটার অন্য কোনো দিক আছে যেটা আপনার মতে? আমরা জানি না আর কি, আমরা তো কমনলি জানি, বাট আপনার ফিলোসফিক্যাল জায়গা থেকে শিক্ষার কি কোনো স্পিরিচুয়াল কোনো জায়গা আছে, বা কোনো আলাদা কোনো দিক আছে কিনা? জি স্যার। সো শিক্ষার ক্ষেত্রে এখানে এইটা খুবই ইম্পর্ট্যান্ট। মুসলমানরা যেটা আই গেস ভুলে গেছে বা কেয়ার করে না অতটা, এটা হচ্ছে গিয়া ইসলামে জ্ঞান আহরণ করা এটা ফরজ।
সো তোমার করতে হবে। তুমি যদি একজন মুসলিম হও, তোমার অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিইং আই উড সে যে তোমার লাইফের ফুলফিলমেন্ট একমাত্র যার থ্রুতে আসবে তা হচ্ছে গিয়ে নলেজের থ্রুতে। এটা হচ্ছে গিয়ে কাইন্ড একটা স্পিরিচুয়াল গোল্ড মাইন্ড টাইপের। সো যখন তুমি অনেক কিছু জানবা, যখন তুমি অনেক কিছু শিখতে পারবা, তখন তোমার ভিতরে একটা অন্য রকমের একটা প্রশান্তি থাকবে যেটা সাধারণের ভিতরে থাকবে না। এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম। এবং দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল গেইন হচ্ছে গিয়ে, যদি যাদের লক্ষ্য হচ্ছে গিয়ে যে ফাইন্যান্সিয়াল গেইন, তাদের জন্য একাডেমিক্স না, মানে তাদের জন্য যে মনে করেন ও আমার লেখাপড়া করতে হবে কারণ ফাইন্যান্সিয়াল গেইনস, আই থিঙ্ক দ্যাটস আ রং ওয়ে অফ থিঙ্কিং ইট। কারণ একাডেমিক্স বা লেখাপড়া ইন জেনারেল বা জ্ঞান আহরণ করা, এটা হচ্ছে পিওরলি পার্সোনাল রিজনসে থাকবে যে আমার জ্ঞান আহরণ করা জাস্ট নিজের ওয়েলবিইংয়ের জন্য। অ্যান্ড দেন আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমি কতটা মানুষের মতো মানুষ হইতে পারলাম, ওইটার জন্য হচ্ছে গিয়ে লেখাপড়া করা। বাট তাছাড়া আই উড আর্গিউ যে অধিকাংশ মানুষজনের ইন্টেনশন একাডেমিক সিস্টেমে মানে লেখাপড়া করার ইন্টেনশন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল গেইনস বা ম্যাটেরিয়ালিস্টিক গেইনস। এর বাইরে তেমন কিছু নাই, তাদের তেমন কোনো বড় লক্ষ্য নাই। সাধারণ মানুষের আকাশ অনেক নিচে, সো তাদের লাইফের গোল লক্ষ্য খুব নিচে, তারা তেমন উপরে ইয়া করে না। সো দ্যাটস অ্যান ইস্যু আই উড সে। সো বেসিক্যালি কি বলে লেখাপড়া বা জ্ঞান আহরণ করা থাকবে গিয়ে পিওর পার্সোনাল অ্যান্ড স্পিরিচুয়াল গেইনসের জন্য, অ্যান্ড হচ্ছে গিয়ে ইট উইল মেক ইউ আ বেটার হিউম্যান বিইং ইন জেনারেল। সো নেক্সট আমার জাস্ট জানার ইচ্ছা, মানুষকে জানার বা মানুষকে বোঝার শ্রেষ্ঠ উপায় কি? কিভাবে একজন মানুষকে ভালোভাবে বোঝা যায়? আমি বলবো স্যার অধিকাংশ মানুষকেই বোঝা খুব ইজি। দে আর ইজিলি কি বলে আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড রিডেবল। তাদের ভিতরে বোঝা যায় যে তারা কোন ক্যালিবারের। এবং এটা নিয়ে একটা কোট আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে মেবি, যে তুমি যখন একজন হাইলি কম্পিটেন্ট কারোর সামনে মুখ খুলবা বা জ্ঞানী কারোর সামনে মুখ খুলবা, সে তোমার মুখ খোলার সাথে সাথে বুঝে যাবে তোমার ভিতরে কি আছে নাকি নাই। আর তুমি যদি একজন জ্ঞানীর সামনে তুমি যদি প্রিটেন্ড করো, সেও তাও বুঝে যাবে যে তুমি আসলে তোমার ভিতরে কতটুকু আছে নাকি নেই কি। সো এই রোলের ব্যাপারটা। আর তাছাড়া আই উড সে সব থেকে বেস্ট উপায় হচ্ছে গিয়া ফিলোসফি। সো ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজির অনেক কিছুই এমনিতেই ন্যাচারালি ঢুকে আসে, চলে আসে। ফিলোসফি হচ্ছে গিয়ে হাইয়েস্ট। ফিলোসফি বেসিক্যালি লজিক। সো লজিক বুঝতে পারা খুবই ভালো, এটা বেসিক্যালি ওভারঅল সাইকোলজিও বুঝতে হেল্প করবে। অ্যান্ড দেন তারপর হচ্ছে গিয়া সাইকোলজি আই উড সে। বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটা হচ্ছে গিয়া যে ইউ নিড টু হ্যাভ আ ফিল্টার টু ফিল্টার থ্রু দ্য ইনফরমেশনস। সো এখানে দিন শেষে আমাদের বুঝতে হবে যে আমরা যে সাইকোলজিক্যাল নলেজগুলো আমরা পাইতেছি বা আমরা ফিলোসফিক্যাল নলেজগুলো পাইতেছি, এগুলো বিভিন্ন মানুষের তাদের থিঙ্কিং তাদের লজিকগুলো আমরা পাইতেছি, রাইট? এর মানে ওইখানে তাদের একটা সাবজেক্টিভ এলিমেন্ট আছে, তাদের নিজেদের বায়াসনেস আছে বিভিন্ন রকমের। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ফিল্টারিং প্রসেস যার থ্রুতে তুমি বুঝতেছো যে কোনটা তুমি নেবা কোনটা নেবা না, বা কোনটা তুমি জানিয়ে রাখছো বাট তুমি কখনো অ্যাপ্লাই করবা না। এবং ওই ফিল্টারিং প্রসেসটা আই উড সে ইজ কোরআন। সো যারা অধিকাংশ মানুষ যদি কখনো কোরআনের ট্রান্সলেশন পড়ে না, যে কারণে তারা অ্যাপ্রিসিয়েট করতে জানে না যে আসলে কোরআনটা কত সেরা। বাট আই উড সে যে ফান্ডামেন্টাল মানে ফাউন্ডেশনাল তোমার নলেজ আহরণের তোমার শুরুর প্রথম বই হওয়া উচিত কোরআন, যেটা তুমি কারণ কি ভবিষ্যতে যত তুমি আগাবা বা যত একজন মানুষ আগায় বিভিন্ন জিনিস শেখে, তখন সে প্রচুর হাজার রকমের ইনফরমেশন দ্বারা সে এক্সপোজড হইতেছে, হাজার রকমের থিঙ্কিংয়ে সে এক্সপোজড হইতেছে, যেগুলো খুব কিছু থিঙ্কিং আছে যেগুলো পয়জনাস, কিছু থিঙ্কিং আছে যেগুলো হচ্ছে কি তোমাকে অ্যাজ এ হিউম্যান বিইং তোমার খারাপ বানাবে, তোমাকে খুব ডেঞ্জারাস বানাই তুলবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ফিল্টারিং প্রসেস, এবং তোমার ফিল্টারিং প্রসেসটা হবে গিয়ে কোরআন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে কোরআন হচ্ছে কি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সো তোমার যে নলেজগুলো তুমি কোরআনের থ্রুতে পাইছো বা সাইকোলজির থ্রুতে পাইছো, ওইগুলো যখন তুমি ফিল্টার করবা কোরআনের থ্রুতে, তখন তুমি অনেক কিছু থাকবে যে তুমি জানো জিনিসটা ক্লেভার, তুমি চাইলে করতে পারো, বাট স্টিল তুমি করতেছো না, এই কারণে যে তোমার ফিল্টারিং প্রসেস বলতেছে এটা হারাম বা এটা ঠিক না। কারণ উইদাউট মোরালিটি মানুষজন খুব ডেঞ্জারাস, স্পেশালি যারা খুব নলেজেবল মানুষজন। বিশেষ করে আমরা যদি দেখি জেফ্রি এপস্টিন স্যার, তার যদি আপনি দেখেন স্যার তার যে রিসেন্ট পডকাস্টটা 2 ঘন্টার, my god, he was a really intelligent guy, he was a genius in terms of like calculation, mathematics and etc. But one thing he lacked, and that was morality. And morality আমরা কই থেকে পাই? Morality পাই আমরা রিলিজন অ্যান্ড গডের থ্রুতে। সো যে মুহূর্তে কেউ রিজেক্ট করে গডের আইডিয়া বা রিলিজনের আইডিয়া, নাও হি ইজ অল হিজ ওন। এখন তার কাছে সত্য আর মিথ্যার ভিতর পার্থক্যকারী বলে কিছু নাই। এখন তার যে কেউ চাইলে ম্যানিপুলেট করতে পারবে বিভিন্ন থিঙ্কিংয়ে। সে মনে করবে ও এটা তো আমি চাই না, তুমি চাও না, এটা তোমার সমাজ তোমার শিখেছে। হোয়াট ইফ তোমার আমি একটা আফ্রিকান ট্রাইবে নিয়ে গেলাম, তুমি ওইখানে জন্মাইলা, তখন কি তখনও কি তুমি এই সেম বিলিফগুলো বিলিভ করতা? না, তখন তোমার ওই ট্রাইব তোমার যা শিখেছে ওইগুলো বিলিভ করতা। সো ইউ আর এ পাপেট এসেনশিয়ালি।
তুমি একটা পাপেটে পরিণত হবা, কারণ তোমার কোনো অবজেক্টিভ মোরালিটির সোর্স নাই। এবং এইখানে একটা জিনিস আমি একটু এলাবোরেট করতে চাই স্যার, এটা হচ্ছে গিয়ে যে আমরা মোস্টলি আমাদের সমাজে যেসব জিনিস নিয়ে কথাবার্তা বলা হয়, এটা হচ্ছে কি আমরা মোরালিটি অ্যান্ড পলিটিক্স অ্যান্ড অ্যাস্থেটিক্স, ইউজুয়ালি এই তিনটে জিনিস নিয়েই কথা হয়, যে কোন জিনিসটা সুন্দর, কোন জিনিসটা সুন্দর না, এইটা ঠিক, এইটা ভুল, এবং ওই দলকে আমরা সাপোর্ট করবো, ওই দলকে আমরা করবো না। ইউজুয়ালি এই জিনিসগুলো নিয়ে মানুষজন পড়ে আছে, বাট এই জিনিসগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের উপর ডিপেন্ডেন্ট। সো সর্বপ্রথম হচ্ছে গিয়া অন্টোলজি, ফিলোসফির অন্টোলজি হচ্ছে গিয়া এক্সিস্টেন্স অফ থিংস। আমি এক্সিস্ট করি কিনা, গাছটা এক্সিস্ট করে কিনা, আমার কম্পিউটারটা এক্সিস্ট করে কিনা। আমরা যদি এই জিনিসগুলো হচ্ছে কি একদম ফাউন্ডেশন আমাদের লার্নিং প্রসেসে, আমরা যদি জানি যে কোনো কিছু এক্সিস্ট করে, তারপর আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি। সো ফর এক্সাম্পল গড এবং অন্টোলজি সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা যেটা আস্ক করতে পারি অ্যাজ আ হিউম্যান বিইং, লাইফের সব থেকে সেরা কোয়েশ্চেন যেটা আস্ক করা যায়, এটা হচ্ছে গিয়া গড এক্সিস্ট করে কিনা। এই একটা প্রশ্ন যদি উত্তর হয় না, তাইলে তোমার লাইফের ধরন, তোমার দৃষ্টিভঙ্গি পৃথিবীর প্রতি হবে একদম কমপ্লিট ডিফারেন্ট। এই উত্তর যদি হয় গিয়ে হ্যাঁ, তাইলে তোমার পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি সব কিছু একদম ডিফারেন্ট হয়ে যাবে। সো সর্বপ্রথম হচ্ছে গিয়ে গডের উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন গড যখন আমরা পাই যাবো, যখন আমরা মাইন্ডে নিয়েছি হ্যাঁ ভাই গড আছে, বাট হাউ মেনি, ইজ ইট 1 2 3 4 5 6, হাউ মেনি। অ্যান্ড দেন আমরা যখন পাই যাবো যে হাউ মেনি, গডের নাম্বার, অ্যান্ড দেন আমরা দেখবো গিয়ে যেহেতু গডের একজন গড আছে, এর মানে বাই ডেফিনেশন আমাদের লাইফে মিনিং আছে। সো ফর এক্সাম্পল হোয়াট এভার ইউ ক্রিয়েট ইউ গিভ পারপাস টু ইট। সো ফর এক্সাম্পল আমি যদি মোবাইলটা তৈরি করি, এর মানে আমি ওর পারপাস দিছি, ওর শেপের ভিতরে ওর পারপাস আছে, আমি এটা দিয়ে কাউরে মারতে পারি, আমি এটা দিয়ে হয়তো বা ছবি তুলতে পারি, ব্লা ব্লা। আমি যদি একটা ইট উঠাই, ইটের আকৃতির মধ্যে ওর পারপাস দেওয়া আছে। সো হোয়াট এভার ইউ ক্রিয়েট ইউ গিভ পারপাস টু ইট। এর মানে হচ্ছে গিয়ে যদি গড এক্সিস্ট করে, অ্যান্ড দেন যদি আমরা গডের একটা নাম্বার পাই যে এই কয়জন গড আছে, 1 জন 2 জন 5 জন, তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়েট, অ্যাগেন ফিলোসফিক্যালি মাল্টিপল গড প্রমাণ করা ইম্পসিবল। ফিলোসফিক্যালি একমাত্র একটা গডই পসিবল। এই জন্য আমি স্যার মনে হয় লাস্ট পডকাস্টে লাস্টবার আমি বলছিলাম আপনার সাথে, যেটা আনফর্চুনেটলি আমাদের ইয়ে হয় না, যে পৃথিবীতে খুব কম জিনিস আছে যা 100% প্রমাণ করা যায়, 100%। অ্যান্ড তার ভিতরে অন্যতম একটা জিনিস যেটা 100% প্রমাণ করা যায়, তা হচ্ছে গিয়ে এক্সিস্টেন্স অফ গড অ্যান্ড কয়জন গড আছে, বেসিক্যালি একজন ঈশ্বর। এছাড়া সব কিছুর ভিতর সাবজেক্টিভিটি আছে। ইভেন আপনি যে কালারটা আপনি বলতেছেন এটা লাল, এটা নীল, এটা সবুজ, এগুলোর ভিতর সাবজেক্টিভ এলিমেন্ট আছে। সো আপনি এবং একটা ব্যাঙ কখনো সেম কালারে সেমভাবে দেখে না। এর মানে হচ্ছে কি ওই কালারটা ফান্ডামেন্টালি ওইটার ভিতরে আপনি আপনার নিজের সাবজেক্টিভ এলিমেন্ট আপনি অ্যাড করতেছেন, অ্যাড করে আপনি ওইটাকে দেখতেছেন। সো পৃথিবীতে খুব কম জিনিস আছে যা একদম 100% ট্রু, তার ভিতরে গডের এক্সিস্টেন্স, অ্যান্ড দেন দের ইজ অনলি ওয়ান গড। অ্যান্ড দেন হচ্ছে কি আসি আমরা এই ব্যাপারে যে ওকে, যদি গড থাকে তাহলে আমাদের পারপাস আছে, আর পারপাস থাকলে আমাদের পারপাসের জন্য বাই ডেফিনেশন গডের আমাদের কিছু একটা দিতে হবে, একটা আউটলাইন থাকতে হবে। সো ফর এক্সাম্পল আমরা যদি কম্পিউটার বা মোবাইল কিনি, আমরা ওখানে দেখতে পাই যে কী কী মানে কীভাবে ইউজ করতে হয় এটা। তখন আমরা দেখতে পাবো কি আমাদের যে কি বলে আমাদের ধর্মগুলোর ভিতর দিয়ে আমরা জাজ করবো, কারণ পৃথিবীতে এত এত ধর্ম, হইতেই পারে যে মাল্টিপল ধর্ম ইজ কারেক্ট অথবা একটা ধর্ম কারেক্ট। সো তারপর আমরা এইগুলোর ভিতর দিয়ে জাজ করার পরে আমরা পাই যাবো যে কোনো একটা বা মাল্টিপল ধর্ম যেটা হচ্ছে গিয়ে কারেক্ট। এর মানে যে ধর্মটা বা যে ধর্মগুলোকে আমরা পাইছি একদম 100% কারেক্ট, এর মানে ওই ধর্মগুলো যা যা আসছে ওইগুলো হচ্ছে গিয়ে মেইন মোরালিটি, কারণ ওইগুলো কারো সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। সো ওই রাইট অ্যান্ড রংগুলো এখন হচ্ছে গিয়া অবজেক্টিভলি সো গডের উপর ডিপেন্ডেন্ট, কারণ গড বলে দিয়েছে। সো গড যা বলে বাই ডেফিনেশন এটি অবজেক্টিভ। এখন হচ্ছে কি আমরা আসল মোরালিটি পাইছি, এখন আমরা কথা বলবো কোনটা রাইট কোনটা রং। অ্যান্ড যদি কেউ বলে ও তোমার ধর্ম এইটা বলছে এটা ভুল, গ্রেট কোয়েশ্চেন, গ্রেট অবজেকশন। আই মিন বলো তুমি যে তোমার যে মনে হয় এটা ভুল, তোমার অবজেক্টিভ সোর্সের মোরালিটি মানে বেসিস কি, কিসের ভিত্তিতে তুমি বলতাছো এটা। সো তুমি যদি দেখাইতে পারো যে ভাই আমি বলতাছি আমার ধর্ম এটা বলছে এইটার ভিত্তিতে, অ্যান্ড দেন আমি বলতাছি আমার ধর্ম এটা বলছে, এখন হচ্ছে গিয়ে কোয়েশ্চেন যে কার ধর্ম আসলে সঠিক। তারপর আমরা বুঝতে পারবো যে ওকে, এখন যখন আমরা ধর্ম এক্সামিন করবো, এরপর বুঝতে পারবো যে কোনটা সত্য কোনটা ভুল। সো আমি যদি একটা অনেক লং উইন্ডেড অ্যান্সার দিছি, বাট আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট মানুষের জন্য বোঝা, যে তারা যে যে জিনিস মনে করে, যে যে জিনিস নিয়ে আর্গিউ করে বা কিছু, ওই জিনিসগুলো অনেক কিছুই সবই মোস্টলি সাবজেক্টিভ, ওগুলো হচ্ছে গিয়ে ডিপেন্ড করে অন্য অবজেক্টিভিটির উপরে, কিন্তু সেই অবজেক্টিভিটি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। সো এর মানে জাস্ট আমি আর আরেকজন মানুষের দুজনের ওপিনিয়নের ভিতরে আমরা এখন মারামারি করতেছি। সো স্যার আপনি যদি বলেন যে সিফাত এটা ঠিক না, আমি পিওরলি আপনার আর্গুমেন্টে রিফিউট করতে পারে এইটা বললে যে আমার মনে হয় এটা ঠিক, কারণ আপনি আমার থেকে সুপিরিয়র না, আপনি একজন মানুষ আমি একজন মানুষ। এর মানে হচ্ছে কি আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন আমার সাবজেক্টিভ ওপিনিয়ন, ভুল কি? এইখানে হচ্ছে কি সমস্যা। জি স্যার। থ্যাংক ইউ। সো আপনার মতে একজন মানুষকে আমরা যদি মোটিভেট করতে চাই, তাহলে আমাদের
কি কি ক্যারেক্টার শো করা উচিত, বা আমরা একজন মানুষকে কিভাবে খুব আহ অল্পতেই মোটিভেট করতে পারি। এবং এই মোটিভেশনটা কিন্তু আমি মিন করছি না যে আপনি কোনোভাবে তার সাথে কোনো ধরনের ট্রিক্স করবেন, অথবা তাকে হয়তোবা আপনি কোনো ছলনার মাধ্যমে করবেন বা কোনো ম্যাজিকের মাধ্যমে করবেন। আপনি রিয়েলি, আমরা যদি কোনো মানুষকে মোটিভেট করতে চাই, তাহলে কি কি সেই মোটিভেশনের এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে, বা কি কি উপাদান থাকা উচিত অন্য একজন মানুষকে মোটিভেট করতে গেলে? আমি বলবো সর্বপ্রথম হচ্ছে গিয়ে তাকে তার লাইফের পারপাস বোঝানো, বা এবং তারপর তার থেকে জানা যে তোমার কোন কোন জিনিসে ইন্টারেস্ট আছে, তোমার কোন কোন জিনিস ভালো লাগে নাকি না, এবং ওই ওই জিনিসগুলো পসিবল কিনা আদৌ করে করার। এবং তার এই জিনিসগুলো যখন হয়ে যাবে, এখন জাস্ট আ ল্যাকিং অফ আইদার স্কিল অর ইনফরমেশন। সো আমরা যখন ক্লিয়ার করে দিছি তাকে কি কারণে সে করতে চায় কোনটা নাকি না, এবং আমরা যখন জানতে পারছি যে ওকে তোমার লাইফের পারপাসেই তুমি এইটা করতে চাও, জীবনের লক্ষ্য তোমার এইগুলা, এবং এইগুলোর ভিতর দিয়া তোমার এই জিনিসগুলো জেনুইনলি পসিবল। সো তুমি যদি চাও যে আমি একটা গিটার বাজাই আমি বিলিয়নিয়ার হয়ে যাব, দ্যার ইজ আ ভেরি লো চান্স যে তুমি আসলে ওই লেভেলে যাইতে পারবা, কারণ অলরেডি অনেক মানুষ আছে যারা আছে। সো তুমি যদি ওই লেভেলে যাও তাহলেও হবো কি তুমি ভয়ঙ্কর রকমের লাকি। সো আমরা লাক গেম খেলতে চাই না কখনোই, আমরা খেলতে চাই গিয়ে প্রবাবিলিস্টিক গেম, যেখানে আমাদের প্রবাবিলিটি বেশি জেতার। সো যদি আমরা প্রবাবিলিস্টিক গেম খেলতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে লেটস সে আমার একটা এক্সাম্পল দিই স্যার, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। সো সিফাত, তোমাকে মোটিভেট করতে চাই, তুমি কিভাবে করে তোমার লাইফে তুমি কিছু করে দেখাবা বা কিছু। সো আমি সর্বপ্রথম সিফাতের আমি যেটা জিজ্ঞেস করবো, বলো সিফাত তোমার কি কি পছন্দ আছে, তোমার কি কি জিনিসে ইন্টারেস্ট আছে। তখন আমি বলবো আমার এই 10টা জিনিসে ইন্টারেস্ট আছে। তারপর আমি বলবো গিয়ে এই 10টা জিনিসের ভিতর দিয়ে কি তুমি ক্যারিয়ার করতে চাও, নাকি তুমি চাও অন্য কিছুতে ক্যারিয়ার করতে, বাট তার থ্রুতে তুমি এই 10টা জিনিস হয়তো বা তুমি এক্সেল করবা, কারণ এগুলো হতে পারে তোমার সবই হবি। সো তারপর আমরা বুঝতে পারবো যে আমার এই যে 10টা জিনিস আছে, এগুলো দিয়ে আদৌ কয়টা জিনিসে সাকসেসফুল হওয়া সম্ভব। সো আমি যদি চাই যে আমি গ্র্যান্ড মাস্টার হবো, পৃথিবীতে গ্র্যান্ড মাস্টার দাবায় আসি গিয়ে মাত্র 2000 মনে হয় না 3000। সো এর মানে চান্স খুবই কম, এবং অলরেডি আমার বয়স 24। সো আমার পক্ষে গ্র্যান্ড মাস্টার হওয়া ইম্পসিবল। সো এটা বাদ, এর মানে দাবা দিয়ে আমার কোনো ক্যারিয়ার নাই। তারপর হচ্ছে গিয়ে আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে করতে করতে যখন আমরা সব অপশনগুলো এক্সস্ট করে ফেলবো, এবং এক্সস্ট করার পর যেটা দেখা যাবে অধিকাংশ মানুষজনেরই তেমন আহামরি কোনো গোল নাই যেটা আসলে তারা সাকসেসফুল হতে পারে, এগুলো কাইন্ড হবি টাইপের। সো হবি দিয়ে তুমি সাকসেসফুল হতে পারবে না ফাইন্যান্সিয়াল রিয়ালমে। এর মানে হচ্ছে গিয়ে এই যে এখন আমরা আসি আসল প্রশ্নে, আসল রিয়ালিটি চেক হচ্ছে গিয়ে এই যে ইউ ডু নট হ্যাভ এনাফ রাইট ইনফরমেশনস অ্যান্ড দ্য রাইট স্কিলস। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে তুমি স্কিল শিখবা, কোন কোন স্কিল শিখবা। সো ইনিশিয়ালি মানুষজনের করা উচিত যেটা, এটা হচ্ছে গিয়ে তারা মাল্টিপল জিনিস ট্রাই করে দেখবে ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, যাতে তারা দেখতে পারে তাদের পার্সোনালিটি ওয়াইজ কোন জিনিসটা তাদের সাথে বেশি স্টিক করে, কোনটা ভালো হয়। যখন তারা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা হয়ে গেছে, হয়তো বা 2-3টা জিনিস, তখন তারা বুঝতে পারবে যে কোন জিনিসটা তাদের কাছে ভালো লাগে, এবং ওইটার পসিবিলিটি আছে নাকি ফাইন্যান্সিয়াল কোনো গেইন আইনে দেওয়ার জন্য। যখন সে বুঝতে পারবে ওকে এইটাই আছে আমার পসিবিলিটি, এটা জাস্ট আমার একটু ফোকাস করতে ভালোভাবে, ডান, পেয়ে গেছো তুমি তোমার জেম। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে তোমার এখন হাইলি ফোকাস থাকতে হবে এই জিনিসটার প্রতি ফর এ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার অন্যান্য বিভিন্ন ডিস্ট্রাকশন থেকে নিজেরা বাঁচাই রাখতে হবে। সো মানুষ যেটা করে এটা হচ্ছে গিয়ে একটা শাইনি অবজেক্ট সিন্ড্রোম আছে। সো শাইনি অবজেক্ট সিন্ড্রোম হচ্ছে গিয়ে আমার সামনে আমি একটা করতেছি, এইটা আমার সামনে আরেকটা আসছে, অমনি আমি আবার ওইটাই গেছি, আবার আরেকটা আসছে আরেকটাই গেছি। সো এইটা একটা ইস্যু। এভাবে করলে সাকসেসফুল বা ইন টার্মস অফ লাইক ম্যাটেরিয়ালিস্টিক গেইনসে সাকসেসফুল হওয়া সম্ভব না। এবং ইভেন আমি বলবো যে ইন টার্মস অফ কি বলে ইন্টেলেকচুয়াল গেইনসেও সাকসেসফুল হওয়া সম্ভব না, কারণ আমি যদি একটা থিওরি পড়তে থাকি অ্যান্ড দেন মধ্যে দিয়ে আরেকটা থিওরি আসে, এইটা না শেষ করে আমি যদি ওইটা লাভ দিই, তাহলে আমি প্রত্যেকটা দিয়ে অল্প অল্প জানতাছি, কিন্তু আমি আসলে কিছুই জানতাছি না। দ্যাটস অ্যান ইস্যু। সো আমার একটা স্টিক করে থাকতে হবে, এবং উই হ্যাভ টু কি বলে লেট সিফাত নো, যে সিফাত দেখো যে কোনো স্কিলে একটা ধাপ আছে, একটা কার্ভ টাইপের আছে। সো ফর এক্সাম্পল এই হচ্ছে গিয়ে শুরু, তুমি হচ্ছে গিয়ে এইখানে আসো, এইখানে তুমি একটা স্কিল খুঁজে পাইছো, অ্যান্ড দেন তুমি যখন জানা শুরু করবা স্কিলটা সম্পর্কে, তুমি আস্তে আস্তে ডিপে যাবো অনেক স্কিলটা নিয়ে জানতে জানতে। তুমি যখন এইখানে থাকবা লোয়েস্টে, তখন তোমার মনে হবে যে ও ড্যাম, এই স্কিলটা তো হার্ড, কারণ অফকোর্স যে কোনো কিছু ভ্যালুয়েবল করার যোগ্য সব কিছুই হার্ড। সো তোমার মনে হবে ও এটা তো অনেক হার্ড, অনেক কঠিন। এই সময় মানুষজন তারা শাইনি অবজেক্টে জাম্প করে। সো এই সময় গিয়ে তারা একটা নতুন একটা অবজেক্ট পাইয়ে ওইখানে গিয়ে আবার তারা প্রথম থেকে আবার শুরু করে, কিন্তু তারা বোঝে না যে এখান দিয়েও আবার আমি ওই নিচে গিয়ে পড়বো যখন আমি আরও ভালোভাবে জিনিসটা বুঝবো। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ লাইক তুমি যখন এই নিচের পয়েন্টে পড়বা, তখন তোমার এইখান দিয়ে পুশ করে যাইতে হবে, কারণ ইউ আর ক্লোজ।
অ্যান্ড দেন তুমি পুশ করতে 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 তোমার একদম মনে চাবে না অফকোর্স, বাট তুমি যখন পুশ করা দেবে তখন আস্তে আস্তে তুমি এই এখন তোমার কাছে সয়ে গেছে, এখন গিয়া তোমার এই সাফারিংটা তোমার কাছে এখন আর তোমার সাফারিং লাগে না, কারণ তুমি অনেক দিন যাবত এক্সপোজড হয়েছো জিনিসটার প্রতি। এখন তুমি আস্তে আস্তে দেখবা তোমার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হয়েছে, তুমি হয়তো একটা ক্লায়েন্ট পাইলা বা একটা কোনো আর্নিংস হওয়া শুরু হলো বা কিছু, অ্যান্ড দেন আস্তে 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 এই তোমার এখন লাইফ ইজি হওয়া শুরু হয়েছে। সো ইটস লাইক দিস টাইপ অফ কার্ভ, এবং প্রত্যেকটা স্কিলেই এই টাইপের কার্ভ আছে। সো তুমি যদি মনে করো যে আমি এইটা করতেছি এইটা অনেক হার্ড, সো আমি আরেকটা করা শুরু করি, সেম গেম ভাই। তুমি যদি ওখানে যাও, ওখানে গেলে ওই সেম তুমি কিছুদিন পরে গিয়ে যখন ওইটা সম্পর্কে অনেক ভালোভাবে বুঝবা, তখন দেখবা ও ড্যাম এটাও তো হার্ড, এখন কি করুন, এখন তখন গিয়ে তুমি আরেকটা জাম্প করবা। যেটা ইউজুয়ালি স্যার এই প্যাটার্নটা ইউজুয়ালি সবার ভিতরে দেখা যায়, তারা কোনো একটা কিছু করা শুরু করে, যে জিনিসটা হার্ড হয়ে যায় তখন তারা এইটা সাইডে অন্য একটা লাভ দেয়, কারণ তার একটা বন্ধু খুব সাকসেসফুল হয়ে গেছে ওই জিনিসটাই, সো আমি ওইটা করে ফেলবো, অ্যান্ড দেন ওইটা গিয়ে কিছুদিন করে এরপর দেখা যায় ওইটাও হার্ড, অ্যান্ড দেন গিয়ে তারা আরেকটা জাম্প দেয়। সো এই প্যাটার্নগুলোর থেকে যদি তারা বাঁচতে পারে, তাহলে আই থিঙ্ক যে তারা হাইলি মোটিভেটেড থাকতে পারবে, অ্যান্ড দেন ইয়া করতে পারবে। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া আল্লাহ's হেল্প। সো ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি আস্ক ফর হেল্প, কারণ উইদাউট হিজ হেল্প ইউ আর নাথিং। সো তুমি তেমন কিছুই করতে পারবে না। তোমার মনে হতে পারে যে ও আমি একদম নিজের মোটিভেশন আমি উল্টেই ফেলাবো, এটা করবো ওটা করবো, বাট গেস হোয়াট, এনভায়রনমেন্ট অলওয়েজ উইন্স অ্যান্ড ইয়োর পরিবেশ পরিস্থিতি অলওয়েজ উইন্স। সো ফর এক্সাম্পল আমার যদি হাই খুব মোটিভেশন নিয়ে আমি যদি কাজে বসি, যে আমার একদম এনভায়রনমেন্ট যাই হোক, অ্যান্ড দেন আমার এখানে কুকুর ডাকতেছে, ওইখানে মারামারি হইতেছে, ওইখান দিয়ে মনে করেন বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি যত মোটিভেটেডই হই আমি এটা কাজে লাগাইতে পারবো না, আমি করতে পারবো না চাইলেও। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এনভায়রনমেন্ট ম্যাটার করে, বাট এগুলো সব কিছুর উপরে হচ্ছে গিয়ে গড। সে যদি তোমার হেল্প করে তাহলে তুমি সাকসেসফুল হইতে পারবা, সে যদি হেল্প না করে তাহলে তুমি সাকসেসফুল হইতে পারবা না। বাট এখানে ব্যাপার হচ্ছে গিয়া ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো তুমি যদি ফাইন্যান্সিয়াল রিয়েলমে সাকসেসফুল হইতে নাও পারো, মেক শিওর যে তুমি ইন্টেলেকচুয়ালি সাকসেসফুল হইতেছো অ্যাটলিস্ট, যাতে তুমি ফুলফিল থাকো। তুমি যখন মৃত্যুসজ্জায় থাকবে অ্যাটলিস্ট তোমার ভালো লাগবে, যা আমি অনেক কিছু জানতাম, অনেক কিছু বুঝছি, আল্লাহকে বুঝতে পারছি, পৃথিবী বুঝতে পারছি, নাও আই ক্যান ডাই ইজিলি। কারণ তোমার যে বিলিয়নিয়ার বন্ধু, যে তোমার থেকে অনেক ফাইন্যান্সিয়ালি আগানো, সেও তোমার কাছেই আসতেছে কিছুদিন পরে। সো সেও তার ওই সব টাকা সে কবরে নিয়ে যেতে পারবে না, কিচ্ছু না, সে জাস্ট দুনিয়ার গেমের জন্যই করছে। এবং এখানে একটা খুব সুন্দর আয়াত আছে কোরআনের, যেটা আমার খুব ভাল লাগে, খুবই ফেভারেট। এটা হচ্ছে গিয়ে যে তারা তারা ওয়ার্ল্ডলি গেইনসে এতই ব্যস্ত থাকবে যে এভাবে করতে করতে তাদেরকে আমি কবরের কাছে নিয়ে যাব। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি পাওয়ারফুল আয়াত। অ্যান্ড দেন আমার পিসিতে আমি ওয়ালপেপার হিসেবে একটা ইয়ে দিয়ে রাখছি যে ইফ ইউ আর সাফারিং দে টু আর সাফারিং, বাট ইউ ক্যান হোপ হোয়াট দে ক্যানট হোপ ফ্রম আল্লাহ। অ্যান্ড দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট আয়াত। সো আমার অনেক সময় স্যার একদমই মনে চায় না, মোটিভেটেড ইচ্ছাও করে না, কিন্তু আমি তখনও পুশ করি ওইটা ভাবে যে আমি সাফার করতেছি, এর মানে আমার কম্পিটিটররাও সাফার করতেছে, বাট মেনি অফ মাই কম্পিটিটর্স দে আর নট মুসলিমস। সো আই ক্যান হোপ ফ্রম আল্লাহ যে আমি যদি ফেল করি তাহলে আমার যে ইন্টেনশন পিওর, আমি চাই ফর দ্য সেক অফ আল্লাহ আমি করতে জিনিসপত্র, সো আমি রিওয়ার্ড পাই যাবো। আমি যদি ফেল করি তাইলেও রিওয়ার্ড পাবো, আমি সাকসেসফুল হইলেও রিওয়ার্ড পাবো, বাট দে ক্যানট হোপ any reward in the hereafter. So that really motivates me, to be honest. That's great. So now it's time to just asking another thing about the success. সফলতা আসলে কি জিনিসটা কি? একজন মানুষকে আপনি কখন সফল বলবেন? In terms of financial condition or his knowledge level or intellectual property. আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একজন মানুষকে কি আপনি অর্থের অঙ্কে সে অনেক অর্থ থাকলে বা সম্পদ থাকলে তাকে সফল বলবেন, নাকি একজন মানুষ অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার স্পিরিচুয়াল, তার ধারণা অনেক হাই, তার আচরণ অনেক মার্জিত বা যেটা সমাদৃত সবার কাছে, সবাই গ্রহণ করে তাকে সাদরে, বাট তার অর্থ নেই, তা আপনি কোন ব্যক্তিকে সফল বলবেন, বা কোনটা আপনার মতে সফল মানুষ, কোন দিকটা থাকলে আপনি তাকে সফল হিসেবে গণ্য করবেন? আমার মতে হচ্ছে গিয়া যে যে যার নলেজ আছে বাট ফাইন্যান্সিয়াল ইয়া নাই। সো ফাইন্যান্সিয়াল ওটা হচ্ছে গিয়া রিজিক, এবং নলেজ এটাও রিজিক। বাট এখানে আমি জাস্ট একটা হাদিসের ইয়া বলতে চাই, এটা হচ্ছে গিয়া একটা অথেন্টিক হাদিসে ন্যারেটেড, যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ভালো চায় তখন আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা বাড়াই দেয়। আল্লাহ কিন্তু ওখানে বলে নাই নেসেসারিলি যে তোমার ফাইন্যান্সিয়াল গেইনস বাড়বে। এবং আমরা যদি একটু যদি আমরা হিস্টোরি দেখি, বিশেষ করে দ্য ব্রাইটেস্ট জেনারেশন অফ ইসলাম, মুসলিমদের, তাদের যদি লাইফ দেখি তাহলে ব্যাড ফিল হওয়া শুরু হয়। জেনুইনলি নিজেকে মনে হয় যে আমার যে ফাইন্যান্সিয়াল গেইন, আমি তাদের থেকে হাজার লাখ গুণে ভালো আছি, ফাইন্যান্সিয়ালি লক্ষ গুণে ভালো, কিন্তু দে ওয়ার দ্য বেস্ট অ্যামংস পিপল।
তারা স্পিরিচুয়ালিটি, মোরালিটি, নলেজ, এভরি সিঙ্গেল দিক থেকে তারা আমার থেকে আগানো। সো আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে গিয়ে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ফর সামওয়ান টু বি সাকসেসফুল ইজ নলেজ, ইজ থ্রু নলেজ। এবং ফাইন্যান্সিয়াল জিনিসটা হচ্ছে গিয়া এমন না যে ফাইন্যান্সিয়াল জিনিসটা ছোট করে দেখতেছি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হচ্ছে কি এরকম যে ওটা একটা ডিফারেন্ট টাইপ অফ নলেজ। সো আমার যদি ফর এক্সাম্পল আমি যদি ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাডভাইস চাই বা কিছু, আমি কখনো কেউ খুব স্পিরিচুয়াল, খুব নলেজেবল, আমি তার কাছে যাব না, কারণ হি ডাজন্ট হ্যাভ ফাইন্যান্স। সো সে ওইখানে তার ল্যাকিংস আছে। সো আমি যাব তার কাছে যার ফাইন্যান্সের নলেজ আছে, ইভেন ইফ সে যদি অন্য ধর্মীয় হয় বা কাফের হয় বা যাই হোক, আমি তার কাছে যাব। কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছে যে যখন তুমি কোনো কিছু না জানো তুমি তার কাছে যাও যে জানে। সো আমাদেরকে স্কলারদের কাছে পাঠানো হয়েছে। সো ফাইন্যান্সিয়াল দিক থেকে সে স্কলার, সো আমি তার কাছ থেকে জানবো। বাট ইন টার্মস অফ পিওর সাকসেস আমি বলবো গিয়ে ইটস অনলি থ্রু নলেজ। ওকে, দ্যাটস গ্রেট আনসার। একজন মানুষের এই পৃথিবীতে আসার পরে আহ, আমরা তো নানা কিছু ভাবি, নানা কিছু হতে চাই, করতে চাই, আমরা নানা স্বপ্ন দেখতে থাকি। জীবনের স্টেপে স্টেপে আমরা যখন এগোতে থাকি অনেক সময় চেঞ্জ করি বা আমরা চেঞ্জ হতে বাধ্য হই। আহ, সত্যিকার অর্থে একজন মানুষের জীবনের মূল লক্ষ্য কি হওয়া উচিত? আহ, আপনি কি বলেন এটার ব্যাপারে, যে একজন মানুষ পৃথিবীতে তো আসছে, একদিন চলে যাবে, বাট তার একটা নির্দিষ্ট লক্ষ্য যেটা একজন মানুষের অবশ্যই অবশ্যই থাকা উচিত, সেটা কি? সেটা আমার মতে হচ্ছে গিয়ে একমাত্র লক্ষ্য থাকা উচিত ইজ প্লেজিং আল্লাহ অ্যান্ড গড কনসিয়াসনেস। আমি রিসেন্টলি ইসলামিক ফিলোসফিক্যাল দিকে আমি একটু ডিপ ডাইভ করছি, এবং আমি যেটা রিয়েলাইজ করছি যে আমরা মনে করি যে আমরা আসলে আমাদের তেমন কোনো কিছুর উপর কাজ করার নাই, নিজের ইন টার্মস অফ সফট স্কিলসের দিকে আমাদের কাজ করার নাই বা কিছু। বাট যখন ইসলামিক ফিলোসফিক্যাল দিকে আমরা যখন ঢুকি তখন বোঝা যায় যে আমরা আসলে কত ল্যাকিংস। অ্যান্ড পুরো লাইফের আমি যদি সামারাইজ করি পুরো ইসলামিক ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার, এটা হচ্ছে গিয়ে পুরো লাইফ হচ্ছে গিয়া ইটস লাইক এ পাজল দ্যাট ইউ হ্যাভ টু সলভ। অ্যান্ড দেন এই পাজল সলভের থ্রু মানে একমাত্র উপায় হচ্ছে গিয়া থ্রু গড অ্যান্ড কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড এক্সেট্রা। অ্যান্ড এর থ্রুতে আমরা আমাদের লাইফকে একদম পারফেক্টলি করার চেষ্টা করতে পারি, বাট আমরা জানি যে আমরা কোনো পারফেক্ট হতে পারবো না। অ্যান্ড ইটস লাইক এ ডিলেমা। সো আমরা যদি চাই, যেমন ইমাম আল গাজালির লেখা সব থেকে বড় কিতাব 40 ভলিউমের, এটা হচ্ছে গিয়া ইহিয়া উলুমুদ্দিন, যার মধ্যে মেবি সে একটা বই এসে কথা বলছে গিয়া স্কলারদেরকে নিয়ে। এবং সে স্কলারদেরকে এত মানে ওইটা নাকি স্কলারদের জন্য পড়া সব থেকে হার্ড, ওয়ান অফ দ্য হার্ডেস্ট বুক, কারণ স্কলারদেরকে এতই ব্যাড ফিল করায় উনি কথায় কথায় তুমি একটা হিপোক্রেট, কথায় কথায় তুমি একটা হিপোক্রেট, তুমি একটা হিপোক্রেট, উনি এত বার করে বলছে। এবং উনি নিজে যে হিপোক্রেট ছিল এটাও সে ওইখানে উল্লেখ করছে। সো তার সময়ে সে ছিল গিয়ে সব থেকে নলেজেবল। এবং সে ওই সময়, যেমন আমাদের এখনকার সময় তো আমরা একটা ইনফরমেশনের পুরা ডুবে গেছি, আমরা এত ইনফরমেশন চারিদিকে, বাট ওই সময়ে তো এই সুযোগ সুবিধা ছিল না। সো তখন ওই সমাজে কি নলেজ আছে বা সব থেকে নলেজ মানে যা থাকতে পারে সব অ্যাকোয়ার করা সম্ভব ছিল, একজনের পক্ষে শেখা সম্ভব ছিল, কারণ তাদের এত ইনফরমেশনের ভিতরে তারা তখনও যায় না। সো সেই সময় ইমাম আল গাজালির সময় সে ছিল সব থেকে নলেজেবল মানুষ, সব থেকে নলেজেবল। এবং সে তার এই নলেজের প্রথম জার্নি স্টার্টই হয়ে গিয়া এইভাবে যে সে খুব নলেজেবল হবে নিজে আত্মকেন্দ্রিক গেইনের জন্য, যে আমি খুব নলেজেবল হবে, আমি সবাই দেখাই দেবো, এই টাইপের গেইন দিয়ে শুরু করে। অ্যান্ড দেন গিয়ে সে পরবর্তীতে যখন সে আরও ম্যাচিওর হয় তখন সে বুঝতে পারে আমি রং রিজনসে আমি রাইট জিনিস শুরু করছি, আই শুড হ্যাভ স্টার্টেড ইট ফর দ্য সেক অফ আল্লাহ। সো এরপরে উনি আর কি ক্রিটিসাইজ করা শুরু করে একদম প্রত্যেক স্কলারে, মানে ওইটা নাকি সব স্কলারের জন্য পড়া খুব খুব কঠিন, মানে এদের প্রত্যেকের নিজের জেনুইনলি হিপোক্রেট ফিল হওয়া শুরু হয়। সো এইটা থেকে আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমাদের লাইফে আমাদের অনেক কিছু আছে যেটা হচ্ছে গিয়ে নেসেসারি পার্ট আমাদের লাইফের, যার ভিতর দিয়ে আমাদের যাইতে হবে, তারপর আমরা বুঝতে পারবো যে ওকে আমরা এটা রং করছি। বাট আমরা যে দ্য ফ্যাক্ট যে আমরা রং করছি, রংটা আমাদেরকে শিখাইছে এই রাইটটা করা। সো এইটা আমাদেরকে আরও একটা জিনিসে নিয়ে যায়, এটা হচ্ছে গিয়ে যে আল্লাহ তালা একটা হিসেবে বলছে যে আল্লাহ তালা মানুষকে তৈরিই করছেন দুর্বল হিসেবে, আমাদের অনেক ডিফিসিয়েন্সি আছে, আমরা চাইলেও কোনোদিন পারফেক্ট হতে পারবো না, যদিও আমি একজন পারফেকশনিস্ট। সো আমার পক্ষে এই জিনিসগুলো খুবই স্যার টাফ, মানে ছোটো ছোটো জিনিসও আমি যদি অনেক সময় ভুল করি আমার ঘুমাইতে কষ্ট হয়ে যায় যে আমি কেমনে ভুল করলাম বা কিছু। সো তখন এই আয়াতগুলো আমার রিমাইন্ডার দেয় যে ইউ আর নট পারফেক্ট, সো তোমার ফেইলিয়ার আছে। সো আই থিঙ্ক যে লাইফে একমাত্র যেভাবে যে গোলটা থাকা উচিত মানুষের, এটা হচ্ছে গিয়ে পিওর গড কনসিয়াসনেস এবং
গড কনসিয়াসনেস দ্বারা আমি এটা বুঝাইতেছি যে আমি যা করতেছি যেটা করতেছি পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ। এবং এখানে অনেকে একটা ব্যাপার চলে আসে, অনেকের যাদের নলেজ একটু কম তারা মনে করে এটা একটা মোল্লা টাইপের কথাবার্তা, কারণ তাদের পিওর ডিপার আন্ডারস্ট্যান্ডিংটা নাই। যখন তারা জেনুইনলি পৃথিবী নিয়ে একটু ঘাটবে, একটু বুঝতে পারবে যে পৃথিবীতে একমাত্র যে জিনিস ম্যাটার করে এটা হচ্ছে আল্লাহ, আর কিচ্ছু না, তখন বোঝা যায় যে ও ড্যাম। এবং কারণ এখানে একটা আরেকটা ব্যাপার আছে, এটা একটা কোরআনের আয়াত মেবি যে হোয়াট এভার ইউ সি উইল কাম টু অ্যান এন্ড। সো ইভেন আমি আমার কম্পিউটার যা যা দেখতে পাই, আমার পরিবার পরিজন সব কিছু এরা একদিন চলে যাবে। যে কারণে আমার এই যে ডিপেন্ডেন্সি, স্যার ওই যে আপনি আগে বললেন না যে আমাকে আমাকে যদি সমাজ মাইনে না নেয় বা কিছু, হুম, তো ওইটা এইটা দিয়ে ওইটা ইনফ্লুয়েন্স যে আমি কেন অন্যের ভ্যালিডেশন চাবো। আমি ভ্যালিডেশন চাবো আল্লাহর ভ্যালিডেশন, অ্যান্ড দেন অন্যের ভ্যালিডেশন এমনিতেই চলে আসবে। কারণ কি বলে পলিটিক্যালি মানুষজন যেটা চায় এটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার, আমি কীভাবে আরেকটু পাওয়ারফুল নিজেকে দেখাই, কীভাবে আমি একটু নিজের দামটা রাখতে পারি, এই টাইপের জিনিস। এবং এইটার জন্য সবথেকে বেস্ট ট্রিক আমি যেটা পাইছি, ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড ইউ উইল লুক পাওয়ারফুল। সো আমি যদি সব আল্লাহর জন্য করি আর কারোর জন্য কিছু দেখানোর নাই, কিছু প্রমাণ করার নাই, কিচ্ছু নাই, তখন থার্ড পার্সন ভিউতে আমার খুব পাওয়ারফুল ম্যান হিসেবেই দেখা যাবে। যে ম্যান এ কারোর উপর ডিপেন্ডেন্ট নাই ছেলেটা, ঠিক আছে, এ কারোর ভয় পায় না, সত্য কথা বলে দিয়েছে ডাইরেক্ট। সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক। যে কারণেই যে আমরা যদি অন্যের উপর বেস্ট করে আমাদের লাইফে গড়ি, যে আমার মা বাবা কী মনে করলো, আমার আত্মীয়রা কী মনে করলো, এই প্রত্যেকটা মানুষ আমাকে একদিন সাইডে চলে যাবে, এরা কেউ ম্যাটার করবে না। ম্যাটার একমাত্র যে করে হচ্ছে গিয়ে আমার রব, সে কি মনে করে এটা হচ্ছে গিয়ে মেইন, যেটা হচ্ছে গিয়া একমাত্র। ওই লেন্সের থ্রুতে আমি যদি করতে পারি দেন আই এম হ্যাপি, তাহলে আর আমার আর কিছুই নেই। সো আই থিঙ্ক ওইটি হচ্ছে গিয়ে লাইফের মেইন গোল হওয়া উচিত, যে গড কনসিয়াসনেস অ্যান্ড ডাইং অ্যাজ আ মুসলিম, দ্যাটস অল ইউ ক্যান আস্ক। ইয়া। আরেকটি বিষয় আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো অনেক সময় আমাদের নিজেদেরকে নিয়ে অনেক গর্ব করি, আমাদের নিজেদের কাজ নিয়ে হোক বা আমাদের সম্পদ নিয়ে হোক, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে হোক, নানাজন নানা ভাবে করে, বা ক্ষমতা নিয়ে হোক, এই যে আমি বড়, আমি বেশি জানি বা আমার চেয়ে কেউ জানে না, অথবা আমার অনেক সম্পদ আছে সুতরাং আমি বড়। এই যে বড়ত্বটা, এটা আমরা মানুষ হিসেবে কেন ভাবি? বিশেষ করে আমি মাঝে মধ্যেই বিভিন্ন ডকুমেন্টারি দেখি, সেখানে আমরা যখন আর্থকে দেখি, আমরা মার্স থেকে, পৃথিবীকে আমরা যখন মঙ্গল থেকে দেখি, পৃথিবী জাস্ট একটা বিন্দুর মতো। সেই মার্স থেকে ছাড়িয়ে আমরা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়ে আমরা অন্য আরেকটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাই বা অন্য আরেক জায়গায় যাই, সেখান থেকে তো আমাদের এই পৃথিবী, এমনকি অনেক ক্ষেত্রে আমাদের যে এই গ্যালাক্সি, সেটাও অনেক ছোট মনে হয় আর একটা গ্যালাক্সি থেকে। তাহলে আমি যে পৃথিবীতে কোনো একটা কোনায় বসে নিজেকে অনেক বড় মনে করছি, অনেক বিশাল মনে করছি, অথবা আমার যে যতটুকু সম্পদ আছে এটাকে অনেক সম্পদ মনে করছি, এটা কেন করছি বা এটা কেন ভাবছি যে আমি আমার যা আছে সেটাই হলো পৃথিবীতে আহ, অনেক বেশি, অথবা আমি অনেক বড়, বা আমি আমার চেয়ে কেউ নেই যে কিনা আমার চেয়ে বড়, অথবা আমার আমার চেয়ে শ্রেষ্ঠ। এটা কি শুধুমাত্র আমাদের অহমিকা অহংকার, নাকি এর পেছনে আমাদের অন্য কোনো আচরণ যেটা কাজ করে, বা অন্য কোনো কিছু কাজ করে, স্টিমুলি কাজ করে, যার কারণে আমরা এই বিষয়টা ভাবি? আমরা কেন ভাবি না যে আমরা তো খুবই ক্ষুদ্র, এবং আমাদের যে যারা রয়েছেন আশেপাশে তারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী, অথবা আমার চেয়ে সম্পদশালী? এই এরকম ভাবে আমরা কেন ভাবতে পারি না? এটা মোস্টলি হচ্ছে গিয়ে দুইটা রিজন। এক হচ্ছে গিয়ে ল্যাক অফ নলেজ, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়া ইগো। সো মানুষের যেটা হয়, আমি যেটা দেখছি যে সাধারণ মানুষজন তারা যেটা করে, তারা কোনো একটা জিনিসে তারা যদি হইতে পারে, মানে একটু অন্যদের থেকে আগায় যায়, তাহলে তারা ওইটা নিয়ে খুব গর্ব করা শুরু করে। এবং এইটা সাইকোলজিক্যালি এটা একটা প্রমাণ যে তারা তারা আসলে খুব ছোট মানুষ হিসাবে। সো তাদের সাইকোলজিক্যালি তারা এতই দুর্বল যে তারা প্রমাণ করতে চায়, আমি তো এইটা করছি, হ্যাঁ আমার এত টাকা আছে, আমি এইটা করছি ওইটা করছি। কিন্তু এটা বেসিক্যালি যারা জ্ঞানী তাদের কাছে এটা বোঝা যায়, যে দেখা যায় যে ভাই তুমি যে ইনসিকিউর, তুমি দেখাইতে তোমার লাইফে এগুলো ল্যাকিংস ছিল আজীবন, যে কারণে তুমি এখন এটা পাইয়া তুমি নিজের অনেক কিছু মনে করতেছো। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও প্রমাণ করে যে তুমি তোমার জ্ঞান বুদ্ধি কম। কারণ অনেক আমার মনে আছে স্যার, আমি ছোটোবেলা মার্বেল খেলতাম। সো মার্বেল খেলার মধ্যে আমার একটা ওই এলাকার পাশে একটা ছেলে ছিল।
ও পান টান খাইতো, ও ক্লাস 3-তে ও লেখাপড়া ছেড়ে দেয়। ও ছিল গিয়ে সব থেকে চালাক আমাদের মধ্যে, সব থেকে চালাক, সব থেকে ফানি, এবং ও আমাদের সবাই ব্যাচে কিনে নিয়ে আবার ইয়া করতে পারতো, এই টাইপের ছিল। এবং আমি অলওয়েজ ওরে দিয়ে ফ্যাসিনেটেড হইতাম, এবং এখন আমি ভাবি যে থ্যাংক গড ও আমার কোনো কম্পিটিটর না কোনো কিছুতে, কারণ ও আমার তাইলে আমার বিট করতে সব কিছুতে। কিন্তু ও এখন আর নাই, যেটা খুবই আনফরচুনেট যে ও লাইফের কারণে ও আগাইতে পারে না তেমন। বাট এটা একটা সাইন যে অধিকাংশ মানুষজন যেটা করে যে এটা নিয়ে আম, শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার একটা কোট আছে যে নলেজ ব্রিংস অ্যারোগেন্স অর সামথিং, যে ডাউন সাইড অফ নলেজ ইজ অ্যারোগেন্স। সো এটা আমার পেজেও আমি দিয়ে রাখছি ব্যাক এন্ডে, যে নলেজ যেটা আনে এটা হচ্ছে কি অ্যারোগেন্স আমাদের মধ্যে, যেটা আই এম অলসো গিলটি। মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে আরে আমি তো এত কিছু বুঝে গেছি, আমার বয়সে আমার থেকে তো আমার বন্ধুবান্ধবরা অনেক কিছুই অনেক ক্ষেত্রে কম জানে, কম বোঝে ইন টার্মস অফ ইন্টেলেকচুয়াল রিয়াল, মানে রিয়েল লাইফে তারা অনেক কিছু বেশি বোঝে, কারণ আমি রিয়েল লাইফে তেমন আমার ইন্টারাকশন কম। বাট তখন আমি নিজে রিয়েলাইজ করাই যে ওরা আমার থেকে অনেক কিছুতে অনেকে ভালো। আর আমি জাস্ট একটা সাইডে আল্লাহ আমাকে দান করছে, এটা একটা পিওর অনুগ্রহ আমার উপর। আমি যদি আমার লাইফের স্যার পুরো আমি যখন অ্যানালাইজ করি আমার লাইফে কেমনে কি হইলো বা কিছু, তখন আমি দেখি এই জায়গা পিওর আল্লাহর অনুগ্রহ ছাড়া কিচ্ছু নাই। আমার বিভিন্ন লাইনে আমার চলে যাওয়ার কথা ছিল, কারণ আমি আমার লাইফে বিভিন্ন জিনিস আমি এক্সপ্লোর করছি। আমি এমনও বছর গেছে যে আমি ফেসবুকে ওর আইডি কেমনে খাওয়া যায়, ওর আইডি কেমনে শেষ করব, ওর সাথে কেমনে আচ্ছা ই করে বেড়াবো, এইগুলো আমার চোখে এখন এগুলো পুরোই ফেলিয়ার বিহেভিয়ার, আমি এগুলো সহ্য করতে পারি না। কিন্তু একসময় আমি নিজেই এই টাইপের একটা ফেলিয়ার ছিলাম, একটা ডিজেনারেট ছিলাম, যে আমি ওর সাথে ঝগড়া করে ওর সাথে এখন আমি তোর আইডি খামো, দেখাই দেবো তোর এইটা, এগুলো করে বেড়াইছি। সো এই যে বিভিন্ন প্যাথে আমি গেছি অ্যান্ড দেন আমি আবার ফিরে আসছি, এইটা পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ, মানে এটা পিওর আল্লাহই করছে, আমার পক্ষে বারবার আসা সম্ভব না। সো এই জিনিসগুলো আমাকে যে আমি যে একটা হিউম্যান এই ফিলটা নিয়ে যায়, কারণ আই গেস স্যার আপনি এটার সাথে ফ্যামিলিয়ার, যখন যেহেতু আপনি আপনার হয়তো বা আপনার অনেক আনফরচুনেট বন্ধু আছে যাদের থেকে আপনি হয়তো বা ফাইন্যান্সিয়াল লাইফে ইন্টেলেকচুয়াল রিয়েলমে অনেক ভালো। সো আপনার অনেক সময় মনে হতে পারে যে আই এম বেটার দ্যান হিম বা কিছু। সো তখন এই থটসগুলো আপনাকে মানে কন্ট্রোলে রাখে যে না অত বেটার না, একটু কন্ট্রোলে রাখো নিজেকে, এই টাইপের ব্যাপার সব। সো আই থিঙ্ক স্যার এটা হচ্ছে গিয়ে নলেজের গ্যাপ এবং হচ্ছে গিয়া হাই ইগো, যেটাও আসে গিয়া নলেজের গ্যাপের কারণেই বাই প্রোডাক্ট হিসাবে। ওকে, এটা একটা আমি আম, আরেকটা কোশ্চেন করি এটার সাথে রিলেটেড, যে ইন্টেলেকচুয়ালি যারা সাউন্ড খুবই বা যারা অনেক বেশি নলেজেবল ইন্ডিভিজুয়াল, তারা কি সাধারণত অহংকারী হয়ে থাকেন কিনা ইন জেনারেল? ইন তারা কি জেনারেল অহংকারী? ইয়েস, ইয়েস, ইন জেনারেল ইয়েস, ইয়েস, তারা অহংকারী হয়। কেন? ওয়াই? কারণ হচ্ছে গিয়া তারা আশেপাশে যখন তাকায় তখন দেখতে পায় সব মানুষ কেউই তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী মিট করতে পারে না স্ট্যান্ডার্ড। সো অ্যাজ এ রেজাল্ট তাদের ট্রাস্ট কম থাকে মানুষজনের প্রতি, তারা মানুষজনকে বিলিভ করে না তেমন, মানুষজনকে ছোট করে দেখে যে এই বেটা তুই তোর কথায় হবে নাকি না। এবং এটা অনেক বড় ট্র্যাপ, এবং এই ট্র্যাপে আই এম অলসো গিলটি। আমি এখানে ভার্চুর কোনো করতেছি না, আমি নিজেও গিলটি, আমিও অনেকবার এই টাইপের করছি অ্যান্ড দেন পরে আমি রিগ্রেট করছি, আল্লাহ কেমনে আমি এইভাবে করে ফেললাম এই টাইপের আচরণ বা কিছু। ওকে, তাহলে আমরা বলতে পারি যাদের অর্থ আছে, বিত্ত আছে, সম্পদ আছে, তাহলে তারাও তো সেই ব্যাপারটা নিয়ে নিজের মধ্যে অহংবোধ বা নিজের মধ্যে যেই একটা বড়ত্ব ভাবা, সেটা তো তার মধ্যেও তাহলে কাজ করে, জি তাই না? জি 100%। তাহলে এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? যে একজন খুব নলেজেবল ব্যক্তি, যার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা অনেক হাই, বা যার অনেক অর্থ সম্পদ আছে, তাহলে এই যে অহংবোধটা, এটা তো হিউম্যান একটা নেচার, তাই না? জি স্যার। মানুষ জন্মগতভাবেই এটা ইনহেরিট একটা ব্যাপার থাকে। তো এটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে আটকাতে পারি বা নিজেদের সংবরণ করতে পারি কিভাবে? একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে স্যার আমি বলবো নলেজ। সো নলেজ আপনাকে সব কিছু শিখায়, যে আপনি আপনারকে হাম্বলনেস শিখায়, আপনাকে আপনার আপনার কোন কোন থটস আপনাকে থামাই রাখা উচিত, দাবাই রাখা উচিত, কখন নিজের মুখকে কন্ট্রোল করা উচিত, কখন কোন জায়গায় কোন কথাটা বলা উচিত না। এই জিনিসগুলো থ্রু নলেজই পসিবল। এবং ব্যাপার আছে, নলেজের অনেক ধরন আছে। সো রাইট। সো নলেজের যে ধরনগুলো, যে ধরনটা সব থেকে মেইন যেটা আমি আগে বলতেছিলাম, যেটা হচ্ছে গিয়ে ফিল্টারিং প্রসেস, যেটা আমি বলি গিয়ে কোরআন এবং হচ্ছে গিয়ে রাসূল, এই জিনিসগুলো আপনাকে রিয়ালিটি চেক দেবে, এই জিনিসগুলো আপনাকে কনস্ট্যান্ট রিয়ালিটি চেক দেবে। অ্যান্ড ওয়ান অফ দ্য ডাউন সাইড অফ হ্যাভিং দিস নলেজ ইজ দ্যাট ইউ ফিল ব্যাড অ্যাবাউট ইউর সেলফ অল দ্য টাইম। সো
কিছু একটা করছেন, তখনই মনে হবে ও আমি তো মানে আমি তো আসলে একটা ফেলিয়ার, আমি কেমনে এই টাইপের আচরণ করলাম, আমি এত কিছু, আল্লাহ আমার এত কিছু দিছে বা কিছু, অ্যান্ড দেন আমি গিয়া এই টাইপের একটা আচরণ করে ফেললাম। সো ইউ ফিল ব্যাড অ্যাবাউট ইউর সেলফ অল দ্য টাইম। এটা হচ্ছে গিয়া, বাট আই উড সে ইটস এ গুড থিং অলসো। এটা জাস্ট আপনাকে চেকে রাখে নলেজের। ইয়া। আচ্ছা, মুসলিম রিলিজিয়নে আমরা যারা বিলং করি, মুসলমান হিসেবে আমরা আমাদের পবিত্র কোরআন, আমাদের হাদিস গুলো আমরা পড়ি বা পড়ে সেখান থেকে এই যে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো শিখি। বাট অন্য ধর্মের যারা বিলং করে, অন্য ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন? তারা কিভাবে এই ব্যাপারটাকে সংবরণ করতে পারে, লোভ সংবরণ করতে পারে, অহমিকা সংবরণ করতে পারে? তাদের জন্য সাজেশনটা কি? তারা কি পড়বে বা কি করবে? তাদের ধর্মীয় যেই পুস্তকগুলো আছে সেগুলো তাদের জন্য কি সাফিসিয়েন্ট কিনা, বা সেগুলো সাফিসিয়েন্ট হলে তারা সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবে নিজেদের জীবনে? সো এখানে আপনার জি মতামত। স্যার, দেখেন আমরা সবাই মনে করি আমাদের ধর্ম সঠিক ধর্ম। এটা একটা সত্য কথা। একজন হিন্দু মনে করে তার ধর্ম সত্য, খ্রিস্টান মনে করে তার ধর্ম সত্য, আমি মুসলিম মনে করি আমার ধর্ম সত্য। আপনার নিজের এই তিনটার ভিতর দিয়ে যাওয়াই হচ্ছে গিয়ে একমাত্র উপায় যেভাবে আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য। আমি নিজে আমাকে, আমি জন্মগত মুসলিম, কিন্তু আমি ইসলাম এই জন্য পালন করি না যে আমি জন্মগত মুসলিম এই কারণে। আমি খ্রিস্টানিটি নিয়ে ঘাটছি, আমি হিন্দুইজম নিয়ে ঘাটছি, আমি বুদ্ধিজম নিয়ে ঘাটছি, আমি মেজর যে 4টা রিলিজন আমি সবগুলো নিয়েই ঘাটতে তারপর আমি ইসলামকে চুজ করছি। সো এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন আপনি মুসলিম না, তখন সর্বপ্রথম হচ্ছে কি আপনার খুঁজে পাওয়া উচিত যে আপনার আসলে কোন ধর্মটা সত্য বা কিছু। এরপরে লেটসে আপনি ওটা করবেন না, আপনি রাজি না, আপনার ধর্মই সত্য, ঠিক আছে। এখন আমার কয়েকটা আর্গুমেন্ট আছে। যদি আপনি যে ধর্মেরই হন, আপনি মনে করেন আমি কোনো ধর্মের নাম বলতেছেন, আমি ধরতেছি আপনি একটা এক্স ধর্ম ফলো করেন, যেটা মুসলিম ধর্ম না। এখন এই এক্স ধর্মতে আপনার অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে গিয়ে সাবজেক্টিভ, যেগুলো হচ্ছে গিয়ে করাপ্টেড। আপনার ধর্ম হয়তো বা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন যুগে তার বিভিন্ন জিনিস ইনফরমেশন অ্যাড করা হয়েছে ওইখানে, আবার সরানো হয়েছে। যদি ওইটায় একটা শব্দ অ্যাড করা হয়, এর মানে আপনার বই করাপ্টেড। কারণ হচ্ছে গিয়ে গডের যদি কিতাব হয়, আপনার এক্স রিলিজনের কিতাবে একটা শব্দ অ্যাড করা হয়েছে, মানুষ অ্যাড করছে, এর মানে আপনার কিতাব করাপ্ট হয়েছে, আপনার কিতাব মানুষের হাতে চেঞ্জ হয়েছে। এর মানে হচ্ছে কি আপনার কিতাবের যে যাই বলা হোক আপনার কিতাবে, ওইগুলো আইদার দে আর ট্রু অর দে আর ফলস। দ্যার ইজ আ 50-50 পসিবিলিটি যে এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এখন এই ক্ষেত্রে আপনার পক্ষে কোনো মোরাল পার্টি তেমন শক্তভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে এইটা ঠিক এইটা ভুল। কারণ কি? কারণ হচ্ছে কি আপনি যদি বলেন, ফর এক্সাম্পল আপনি এক্স ধর্ম ফলো করেন এবং এক্স ধর্মে আপনার লেখা আছে যে তুমি কখনো অহংকার দেখাবা না। এখন আপনি ধরেন ওই ধর্ম ফলো করে আপনি বললেন যে না ভাই আমি অহংকার দেখাইতে চাই না, ইটস ফাইন। বাট অ্যাজ এ নন এক্স ধর্ম বিলিভার আমি আপনাকে আর্গিউ করে বলতে পারি যে আপনার ধর্মে তো আরও অনেক কিছু বলা হয়েছে যে জিনিসগুলো আপনার ধর্মে অ্যাড করা, যেগুলো আপনার ধর্মের অংশ না। এর মানে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি আপনি যেটা ফলো করতেছেন ইটস রং। এর মানে হচ্ছে গিয়ে যে আপনি কখনো 100% শিওর হইতে পারবেন না আপনার আসলে কোনটা ফলো করতেছেন ওইটা আসলে ঠিক নাকি ভুল। যে কারণে আই থিঙ্ক সর্বপ্রথম, এটা শুধু অন্য ধর্মীয়দের জন্য না, আমি মুসলিমদের জন্য বলি, আপনার সর্বপ্রথম জানা উচিত নিজের ধর্মকে। আগে শিওর হন আপনি যে ইসলাম রাইট, ফলো করেন রাইট। আপনি কি আদৌ আদৌ আপনি সত্যই আছেন নাকি না। যখন আপনি 100% শিওর হইতে পারবেন, এখন আপনি পাইয়ে গেছেন যে ওকে আমার ধর্ম সঠিক, এর মানে এইটা সব আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার ধর্ম কখনো করাপ্টেড হয় নাই, আমার ধর্মে কোনো নতুন কিছু অ্যাড করা হয় নাই, কিচ্ছু না। এর মানে এখন আমি ধর্মের জিনিসগুলো নিতে পারি। বাট যদি আপনি ওই এক্স ধর্মের বিলিভার হন এবং এক্স ধর্মে আপনার বিভিন্ন জিনিস আছে যেগুলো করাপ্টেড না, এবং ওই ধর্ম কে আনছে আপনি জানেন না ঠিকভাবে, যারা লেখছে ওই কিতাবটা তাদেরকে আপনি ঠিকভাবে জানেন না, বোঝেন না, এর মানে হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ হাই চান্স আপনার যে মোরাল পার্টগুলো এগুলো হচ্ছে গিয়া কি বলে ডিবেটেবল, হাইলি ডিবেটেবল। এর মানে আপনি চাইলে অ্যারোগেন্ট হইতে পারেন, আপনি চাইলে অন্য মানুষকে মারতে পারেন, কাটতে পারেন, ব্লা ব্লা। কিন্তু গুড নিউজ ইজ যে অ্যাজ এ মুসলিম আমরা বিলিভ করি আমরা মানুষরা ইনেট মোরালিটি নিয়ে জন্মাইছি, আমাদের ইনেট ডিসপোজিশন আছে। সো ফর এক্সাম্পল এটা নিয়ে অনেক রিসার্চও আছে, যেখানে দেখা গেছে যে বাচ্চাদের, আমরা যখন ছোটোবেলা বাচ্চা থাকি তখন আমরা যেটা করি, আমরা বিভিন্ন ইনেট মোরালিটি নিয়ে আমরা জন্মাই। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা হয় যে আমরা অনেক কিছুতে বিলিভ করি যেটা আমাদেরকে কেউ শিখায় নাই। সো ফর এক্সাম্পল বাচ্চারা বিলিভ করে দেয়ার ইজ অনলি ওয়ান গড, বাচ্চারা বিলিভ করে দেয়ার ইজ এ হায়ার পাওয়ার এক্সেট্রা। এবং অ্যানাদার থিং ইজ যে বাচ্চারা এটাও মনে করে কি যে বাচ্চারা জানে কজ অ্যান্ড এফেক্টের লিঙ্ক। সো ফর এক্সাম্পল আমি যদি তার পিছন দিয়ে এসে তার কাঁধে এভাবে একটা দেই, তাহলে সে আমরা পিছে তাকাবে কী হইলো, কারণ সে জানে এটা একটা কজ যেহেতু আছে, মানে এফেক্ট যেহেতু হয়েছে, মানে একটা কজ আছে, কেউ একটা কারণ আছে যে আমার করছে। তো বা একটা বাচ্চার সাথে যদি আমি একটা আপেল রেখে যদি হাতটা সরাই নেই, অ্যান্ড আপেলটা যদি ওইখানেই থাকে, তাহলে বাচ্চাটা ভয় পেয়ে যায় কী হলো, মানে এটা পড়ে না কেন নিচে। এর মানে কি? এর মানে হচ্ছে কি তার ইনেট
ডিসপোজিশন আছে, সে জন্মাইছে বিভিন্ন মোরালিটি নিয়ে, মোরাল পার্টস নিয়ে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সে যখন মনে করেন কি বলে, এখন হ্যাঁ বাই দ্য ওয়ে এখানে একটা আর্গুমেন্ট অন্যদের থাকতেই পারে যে ভাই বাচ্চারা একটা কিছু করলে এর মানে তো ওইটা না যে সত্য হয়ে গেল। বিশেষ করে এইথিয়েস্টিক যারা আছে, যাদের ওয়ার্ল্ড ভিউ, তারা হয়তো বা বলবে যে ভাই এটা তো সত্য না হইতে পারে। এখানে আমার আর্গুমেন্ট হচ্ছে গিয়ে যে প্লিজ আমাকে একটা ইউনিভার্সাল বিলিভ দেখান বাচ্চাদের যেটা ফলস। সো ফর এক্সাম্পল বাচ্চারা এমন কিছু একটা করে যেটা ইউনিভার্সাল, সব বাচ্চারা করে এবং এটা মিথ্যা, এরকম আমাকে একটা দেখান, আমি চুপ হয়ে যাবো, আমার আর কোনো আর্গুমেন্ট নাই। বাট যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আপনার বুঝতে হবে যে আমরা ইনেট মোরালিটি নিয়ে জন্মাই, অ্যান্ড দেন আমরা যত বড় হই আমরা বিভিন্ন ধর্মের থ্রুতে আমরা আমাদের মোরালিটি, ধর্ম বা আমাদের সমাজ, এগুলো আমাদের বিভিন্ন মোরাল পার্ট আমাদের ঘুরাই দেয় বিভিন্ন দিকে। সো এই জন্য আমি বলবো যেহেতু আপনাদের ইনেট মোরালিটি আছে, অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি মনে করি, সেহেতু আপনি ন্যাচারালি আপনি জানেন যে আপনার অ্যারোগেন্ট হওয়া ঠিক না, আপনি ন্যাচারালি জানেন আপনার এটা করা ঠিক না, ওটা করা ঠিক না। অ্যান্ড আই থিঙ্ক যে আপনার ওই জিনিসগুলো স্টিক করা উচিত, কারণ আপনি জন্মাইছেন এই জিনিসগুলো নিয়ে। হয়তোবা কিছু চেঞ্জ আসছে, হয়তোবা আপনি তো সাইকোপ্যাথিক হয়েও যেতে পারেন আনফর্চুনেটলি, বাট আপনি মনে মনে আপনি জানেন যে আপনি যেটা করতেছেন এটা ঠিক না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি ওয়ে দ্যাট যেটা থ্রুতে আপনি আর কি নিজেকে অ্যারোগেন্স এবং বিভিন্ন খারাপ ইয়া থেকে বাঁচাতে পারেন, কারণ আপনার ইনেট মোরালিটি। বাট তাছাড়া আপনি যদি পিওরলি আপনার ধর্মের উপর বেস্ট করে থাকেন তাহলে আপনার সর্বপ্রথমে শিওর হতে হবে আপনি আদৌ সঠিক ইনফরমেশনের উপর আসেন কিনা। আর যদি থাকেন বেস্ট অফ লাক, আপনার কাছে সব সলিউশন আছে। যদি না থাকেন তাহলে আই উড সে যে আপনার একটু রিসার্চ করা উচিত। Well, so we started very early in the evening, but it's midnight. I have seen on my mobile phone about the time. সো আমি জাস্ট আরেকটা টপিক সেটা একটু জানার চেষ্টা করি যে মানুষ কি কখনো আসলে সুখী হতে পারে? আদৌ থেকে মানুষ কি সুখী? সে নিজেকে মনে করতে পারে কখনো যে না আমি সুখী, বা আম, আমি কমপ্লিটলি আমার লাইফকে আমি আমার মতো করে আমি যা চেয়েছি তা পেয়েছি, বা আমি আসলে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই, এরকম কি কোনো মানুষ হতে পারে বা হয়? না, ইটস ইম্পসিবল। এটা ইটস নট রিয়েল, ইটস ইম্পসিবল। আপনাকে যদি পুরো পৃথিবী দিয়ে দেওয়া হয়, আপনি তখন মার্সে কী করা যায়, মার্সের দিকে আপনি যাবেন। এবং আমাদের ইনেট ইয়াই আছে, অ্যাম্বিশন আছে ইনেট। সো আমাদের কখনো কোনো কিছুতে আমরা আমরা ইয়ে হব না। সো দ্যাটস ওয়াই স্যার আই জেনুইনলি বিলিভ যে হ্যাপিনেস ইজ নট আ রিয়েল থিং। আমাদের হ্যাপিনেসের পিছনে দৌড়ানো উচিত না, আমাদের উচিত ফুলফিলমেন্টের দিকে দৌড়ানো। কারণ হ্যাপিনেস হচ্ছে ডে টু ডে লাইফে আমাদের কি হইতেছে না কিনা, একটা ফেসবুক ভিডিও দেখছি আমি হ্যাপি হয়ে গেছি, আমি হাসতেছি, বাট ওই হাসিটা ওইটা ইন আ লং টাইম ওইটা কোনো ম্যাটারই করে না। আমার লাইফে যদি আমার বাচ্চা কাচ্চা আমার ঘৃণা করে, আমার যদি ওয়াইফ আমার ঘৃণা করে, মানুষজন সবাই আমার ঘৃণা করে, তাহলে আমি ওই একদিন দেখে আমি হাসলাম, কী লাভ হইলো? ওটা জাস্ট হ্যাপি, আমি হ্যাপি ফর দ্যাট মোমেন্ট, বাট ওভারঅল লং টাইম আমার লাইফে আমি একটা মিজারেবল ম্যান, কারণ হচ্ছে গিয়া আমার ফুলফিলমেন্ট নাই লাইফে। সো হ্যাপিনেস এই পৃথিবীতে পিওর হ্যাপিনেস ইম্পসিবল। Great answer. So now we're very end, but before going to end, we have another part which is quick question, or we can say it's a rapid fire round. So এখানে মোট 10টি প্রশ্ন থাকবে, ছোট ছোট প্রশ্ন, আপনাকে একটি বেছে নিতে হবে। তো দেখি আপনি কেমন করেন আর কি এই পর্বে আর কি। তো প্রথমে যে কোশ্চেন আপনার কাছে, ফিলোসফি অর সাইকোলজি? ফিলোসফি অল ডে এভরি ডে। ওকে। ইকোনমিক্স অর পলিটিক্স? ইকোনমিক্স। ওকে। আর্থ অর মার্স? আর্থ। Okay, that's good. Cash or bank? ক্যাশ। I mean, cash in hand or bank deposit? 100% ক্যাশ। একটা স্যার Okay. প্রবাদ আছে না যে পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, কি এইটা একটা প্রবাদ আছে না? সো Right. টাকা আমার হাতে না থাকলে কোনো লাভ নেই। Okay. So, city or village? সিটি। City. Then home or abroad? হোম। Okay. Man or women? ম্যান। Well, rose or lotus? রোজ। Okay. Hill or sea? হিল। Well, then I know that you are not married yet, but still I have to ask you that question. Married life or unmarried life? ডিপেন্ডস অন দ্য স্পাউস বাট ম্যারিড লাইফ। Okay, but it is unexpected to me. I thought that you would answer the second one, unmarried life, but you have chosen the
married life option on condition though. Yes. However, so আমি একদম শেষের দিকে এসেছি, আমরা অনেকক্ষণ কথা বললাম, বাট আপনার সাথে কথা বললে সময় কখন যায় এটা আসলে খেয়াল থাকে না ওভাবে। স্টিল উই হ্যাভ টু এন্ড। আপনি অনেক কষ্ট করলেন, সেই আমরা অনেক আগে শুরু করেছিলাম, যেটা আমি বলছিলাম যে আর্লি ইভিনিং এ শুরু করেছি, বাট এখন মিড নাইট 12:30 past I can see. সো লাস্টলি যদি আপনার ওভারঅল কিছু বলার থাকে, বিশেষ করে অডিয়েন্সদের জন্য বা আপনার জেনারেশনের যারা আছে ওদের জন্য কিছু যদি বলার থাকে, তাহলে জাস্ট গো ফর ইট, এন্ড ওভারঅল উই উইল জাস্ট কনক্লুড দিস প্রোগ্রাম। আম, সাধারণের জন্য আমি এটাই বলবো যে you should work hard. You should have the right reasons to work hard, and also remember that if you fail in terms of materialistic gains, it's not a big deal. We are all eventually gonna die, so main জিনিস যেটা ম্যাটার করে এটা হচ্ছে গিয়া লাইফের পারপাস, গড কনসিয়াসনেস অ্যান্ড নলেজ। অ্যান্ড যদি এই জিনিসগুলো থাকে, ইটস ফাইন। ইভেনচুয়ালি যদি যদি কাউকে সময় দেওয়া হয় যে 200 বছর, তাইলেও তার একদিন মারা যেতে হবে। যদি 1000 বছর দেওয়া হয়, তাহলেও একদিন মারা যেতে হবে। অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা আমাদের বডি, আমাদের শরীরকে আমরা অনেক বড়াই করে বেড়াই, যে আমি এখন আমার একদম ইউথের পিকে আছি। সো আমি আস্তে আস্তে আমার বয়স এরপর 30 হবে, 35 হবে, 40 হবে, আস্তে আস্তে আমি ডিক্লাইন করা শুরু করব। সো একদিন একটা পর্যায়ে আসবে যখন আমার শরীরে আমার জন্য খাঁচায় পরিণত হবে। সো এই জন্য ডেথ ইজ আ ব্লেসিং ফর আ বিলিভার। অ্যান্ড তুমি যত পৃথিবীতে মশগুল থাকবা, যত পৃথিবী নিয়ে পড়ে থাকবা, অতই তোমার এই পৃথিবীর সাইডে যেতে কষ্ট হবে। সো ট্রাই টু কি বলে try to earn wealth, but don't রান আফটার। let the wealth get into your heart, I'd say. Yeah. Yeah, that's Okay. all I can say. Okay. So we started with educational system, education of our country, and then we just started talking to about religion with philosophical aspects, and then we just ended up with some moral point of views, or some other part, especially the what we can say that psychological aspects. So এভাবে আমরা শেষ করলাম আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের যে ধর্মীয় দিক, আমাদের মানুষের জীবনের জন্য যেগুলো প্রয়োজন সেটা আমরা করলাম। এরপরে আমরা আমাদের যে মনস্তত্ত্ব সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করলাম আজকের পর্বে। তো আশা করি যারা আমাদের কথা শুনলো বা দেখলো তারা এনজয় করেছে। আমরা চেষ্টা করেছি, বাট উই আর ভেরি বিগিনার। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে উপস্থাপন করার জন্য। নিশ্চয়ই এটা আমরা যখন অন টু অন কথা বলি এর চেয়ে আরো বেশি লাইভলি হয়, আরো বেশি আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি বা করে থাকি সাধারণত, যেটা আমি করতাম আজকে আমাদের যিনি অতিথি তার সাথে। তো এটা আমাদের সামনাসামনি হলে আরো বেশি জমে, যেটা আমরা বলি, তো সেটা জমে। বাট এটা যেহেতু ভার্চুয়াল একটা ব্যাপার, তো এখানে আমাদের সামনে ক্যামেরা থাকে, আমি অনেকটা ক্যামেরা শাই, সিফাতের জন্য কতটা আমি জানি না, বাট আমার জন্য অনেক বেশি এটা ব্যাপার। আর টেকনিক্যাল ইস্যুগুলো তো আমি খুবই কম জানি, সুতরাং নানা ধরনের প্রবলেম আমরা ফেস করেছি। বাট স্টিল উই হ্যাভ হ্যাড আওয়ার ডিসকাশন টুডে অন ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট ফিল্ডস, ডিফারেন্ট কর্নার্স। আশা করি আপনারা এনজয় করেছেন। তো সিফাতকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত লম্বা সময় দেওয়ার জন্য। তার আগেও আপনি অনেক কষ্ট করেছেন, বাট স্টিল আই ফিল দ্যাট ইউ হ্যাভ এনজয়েড। অ্যান্ড আমার কথা তো বলাই লাগবে না, আমি অনেক এনজয় করেছি বলেই আপনার সাথে এতক্ষণ কথা বলা বা এত প্রচেষ্টা করা। এর আগের দিন আমরা ফেল করেছি, বাট টুডে আমরা সাকসেসফুলি করতে পেরেছি, এটা একটা শুকরিয়া। আরেকটা বিষয়, নিশ্চয়ই আমরা ভবিষ্যতেও কোনো সময় আপনার ফ্রি টাইমে, আমার ফ্রি টাইমে আমরা আবারও বসবো, নানা সময় বসবো। আপনি আমাকে ডাকতে পারেন, আমিও আসতে পারি, কোনো সমস্যা নেই। বাট উই উইল টক টুগেদার, অ্যান্ড আমরা চেষ্টা করবো এক্সপ্লোর করার জন্য, আমাদের নলেজ শেয়ার করার জন্য, এবং আমরা চেষ্টা করবো আমাদের যারা সারাউন্ডিংস আছে তাদের মধ্যে আমাদের যদি ভালো কিছু থাকে সেগুলো আমরা ডিসেমিনেট করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। এটাই আমাদের মোটো, এটাই আমরা চাই। তো
তো সিফাত ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন যারা আজকে আমাদেরকে দেখেছেন। আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সিফাত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।